হ্যালো 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 সবাইকে, আমি প্রমিতি ভৌমিক প্রমা। আজকে আমরা একটা পিচ্চি চ্যাপ্টার পড়বো। এই চ্যাপ্টারের নাম পরিবেশ ও বাস্তুতন্ত্র। ক্লাস 9-10-এও কিন্তু তুমি এই চ্যাপ্টারটা পাবা, তাই এই চ্যাপ্টারটা বেসিক থেকে জানা ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে আমি তোমাদেরকে বেসিক বোঝাবো, বেসিকের সাথে সাথে এই চ্যাপ্টারে কিছু সিকিউ করাবো, ইম্পর্টেন্ট যে এমসিকিউ আসে সেগুলো করাবো, অ্যান্ড শর্ট কোশ্চেন যেগুলো অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন এইগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করা যাক। তো আমার একটা ফেভারিট মুভির নাম হচ্ছে উৎসব। এই উৎসব মুভিতে একটা ডায়লগ আছে, ডায়লগটা হচ্ছে যে আমরা কেউ আসলে মেইন ক্যারেক্টার না, আমরা একজনের সাপোর্টিভ ক্যারেক্টার, সাপোর্টিং ক্যারেক্টার। আমরা কেউ একা বেঁচে নেই, একা বেঁচে নেই, আমাদেরকে অনেকে বা অনেক সাপোর্টিং ক্যারেক্টার যারা আছে এরা আমাদেরকে নাকি বাঁচিয়ে রাখে। সত্যি আমার কাছে মনে হয় যে দেখো, যে ধরো কি বললাম, আমরা যে একা বেছে নিই, আমাদেরকে অন্যান্য যে সাপোর্টিং ক্যারেক্টার আছে তারা বাঁচিয়ে রাখে। এটা আসলে কতটা সত্য। ধরো যে এ হচ্ছে এ, বি, সি, ঠিক আছে? এই এ বিকে সাপোর্ট করতেছে, বি সিকে সাপোর্ট করতেছে, আবার ধরো সি একে সাপোর্ট করতেছে, ঠিক আছে? এই যে সাপোর্টিং সিস্টেমটা না, এই সাপোর্টিং সিস্টেমটাকে আমরা বলতে পারি, এই সাপোর্টিং সিস্টেমটা হচ্ছে বাস্তুতন্ত্র। এই সাপোর্টিং সিস্টেমটা হচ্ছে বাস্তুতন্ত্র। এ যদি বিকে সাপোর্ট না করে তাহলে বি থাকবে না, বি যদি সিকে সাপোর্ট না করে তাহলে সি বাঁচতে পারবে না, সি যদি আবার একে সাপোর্ট না করে তাহলে এ বাঁচতে পারবে না। তাহলে কি এরা একে অপরের উপর নির্ভরশীল, একে অপরকে সাপোর্ট দিচ্ছে। তো এই যে সাপোর্টিং সিস্টেমটা, এইটাকে আমরা সহজে বলতে পারি বাস্তুতন্ত্র, ঠিক আছে? যে যেমন ধরো আমি যদি তোমাকে উদাহরণ দেই, এখন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি দেই, এইটা হচ্ছে আমাদের ঘাস। এটা কি আঁকছি? ঘাস, ঠিক আছে? এই ঘাস খাইতেছে কে? ঘাস খাচ্ছে আমাদের ফড়িং। ফড়িং ঘাস খাচ্ছে, ফড়িং ঘাস খাচ্ছে। ফড়িংকে কে খাচ্ছে? ফড়িংকে ধরো একটা ছোট্ট বাবুই পাখি, ছোট্ট বাবুই পাখি আবার ফড়িংকে খাচ্ছে। একটা ছোট্ট বাবুই পাখি আবার ফড়িংকে খাচ্ছে। এই বাবুই পাখিকে কে খাচ্ছে? বাবুই পাখিকে খাচ্ছে ধরো যে বাজ পাখি। বাবুই পাখিকে কে খাচ্ছে? বাজ পাখি হচ্ছে বাবুই পাখিকে খাচ্ছে, বাজ পাখি হচ্ছে বাবুই পাখিকে খাচ্ছে। এই ঘাস কে খাচ্ছে? ফড়িং। ফড়িংকে খাচ্ছে বাবুই, বাবুইকে খাচ্ছে বাজ পাখি। আবার বাজ পাখি যখন মারা যায় না, ও যখন মারা যায়, এই মারা গেলে মাটির সাথে মিশে মাটিকে যখন উর্বর করে ফেলে, মাটিকে উর্বর করে ফেলে, তখন কি হয়? উর্বর মাটিতে ঘাস ভালো হয় না, উদ্ভিদ আরও ভালো জন্মায় না। তো কি হইতেছে? আসলে এরা একজন একজনকে সাপোর্ট করতেছে, একজন একজনকে সাপোর্ট করে যে সাপোর্ট সিস্টেমটা বানাইছে, এটাকে বলা হচ্ছে বাস্তুতন্ত্র। এখন তুমি আমাকে বলবা যে আপু এসব উল্টাপাল্টা কি কথা বলতেছেন, এরা একজন একজনকে খাইয়ে ফেলতেছে, এই খাইয়ে ফেলার মধ্যে আবার সাপোর্ট মানে কি বললেন? আসলে এই যে একজন একজনকে খেয়ে ফেলতেছে, এইটাই বড় সাপোর্ট। একজন একজনকে যে এখানে খেয়ে ফেলতেছে, এইটাই বড় সাপোর্ট। একটু দেখাই যে যেমন ধরো যে বাজ পাখি বাবুইকে খাচ্ছে না, ধরো বাজ পাখি বাবুইকে খাচ্ছে না, দিলাম মুছে, ওকে দিলাম। ধরো বাজ পাখি বাবুইকে খাচ্ছে না, তো কি হইলো? বাবুইয়ের সংখ্যা বেড়ে গেল না? বাবুই পাখির সংখ্যা বেড়ে গেল না? হ্যাঁ আপু, বাবুই পাখির সংখ্যা তো বেড়ে গেছে। তো বাবুই পাখি এত বেড়ে যাবে, তখন কি করবে? ওরা বেশি বেশি ফড়িং খাইতে শুরু করবে না? ওরা বেশি বেশি ফড়িংকে খেয়ে ফেলবে না? হ্যাঁ, বেশি বেশি ফড়িং খেয়ে ফেলে একটা টাইমে কি হবে? ওদের এই বাবুই পাখির যে খাবার ছিল ফড়িং, এই ফড়িংটা শেষ হয়ে যাবে না? তাহলে একটা টাইমে বাবুই পাখির সংখ্যা বেড়ে ও নিজের এই যে খাবার ফড়িং যে ছিল ওকেই শেষ করে ফেলতেছে না? বাবুই পাখি তো ঘাস খাবে না, ওর খাবার ছিল ফড়িং। তাহলে কি হইতেছে? বাবুই পাখির সংখ্যা বেড়ে গেলে ও এই যে ফড়িং,
ওর যে খাবার ওই খাবারটাকে শেষ করে ফেলতেছে। একটা টাইমে এত বাইরে গেছে বাবুই পাখি যে ওর আর নিজের কোনো খাবারই নাই, ওর নিজের কোনো খাবারই নাই, সব ও খেয়ে ফেলছে। তাহলে কি ওই বাবুই পাখিটা বাঁচবে? বাবুই পাখি মরে যাবে না? হ্যাঁ আপু, বাবুই পাখি তো মরে যাবে। তাহলে কি ও নিজেই মরে যাবে? আফটার অল কি হলো, ও নিজেও মরে গেল, ও নিজেও মরে গেল গেল। অথচ যদি এখানে বাজ পাখি থাকতো, বাজ পাখি যদি থাকতো তাহলে কিন্তু এইটা একটা নিয়মের মধ্যে থাকতো না। এই যে তোমার এই যে চেইনটা, এই বাজ পাখি এই বাবুই পাখিকে খেয়ে একটা নিয়ন্ত্রণে রাখতো না। তাহলে দেখো, বাজ পাখি যেহেতু নাই, তাহলে এরা কিন্তু নিয়ন্ত্রণে নাই। তাহলে এরা এই যে একজন একজনকে খেয়ে ফেলতেছে, এই খেয়ে ফেলাটার মাধ্যমে একজন একজনকে সাপোর্ট দিচ্ছে, তাই না? তাহলে এই যে আমি বললাম যে এরা একজন একজনকে খেয়ে ফেলে, এটাই সবচেয়ে বড় সাপোর্ট। এই যে খেয়ে ফেললো ইকুয়াল টু বড় সাপোর্ট। তাহলে প্রমাণ হয়ে গেল না? প্রমাণ করে ফেললাম যে এই যে এরা একজন একজনকে খাইতেছে, এর মাধ্যমেই একজন একজনকে সাপোর্ট করতেছে। ক্লিয়ার? ইয়েস আপু, ক্লিয়ার। তাহলে এই একজন একজনের কে হয়? একজন একজনের সাপোর্টিং ক্যারেক্টার, একজন একজনকে সাপোর্ট করতেছে, সাপোর্টিং ক্যারেক্টার। এইবার চিন্তা করো, এই একজন একজনের সাপোর্টিং ক্যারেক্টার, তো এরা কি জীব নাকি অজীব? এদের কি প্রাণ আছে নাকি প্রাণ নাই? হ্যাঁ, এটা তো উদ্ভিদ, ওর প্রাণ আছে। এই যে ফড়িং, বাবুই পাখি, বাজ পাখি, এদের তো প্রাণ আছে। তো যাদের প্রাণ আছে তাদেরকে আমরা বলি জীব। তাহলে এই সাপোর্টিং ক্যারেক্টার যারা আছে, অর্থাৎ এই যে উপাদান বা এই যে তোমার লাইফে সাপোর্টিং ক্যারেক্টার যেগুলো আছে, তোমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, শুধুমাত্র যাদের প্রাণ আছে তারাই সাপোর্টিং ক্যারেক্টার। না, যাদের প্রাণ নাই, অর্থাৎ যারা অজীব, প্রাণ নাই অর্থাৎ যারা অজীব, এরাও কিন্তু তোমার সাপোর্টিং ক্যারেক্টার। এই মাত্র দেখলাম এই যে এরা কি জীব ছিল, এরা কি সাপোর্টিং ক্যারেক্টার ছিল না? হ্যাঁ আপু, সাপোর্টিং ক্যারেক্টার ছিল। তোমাকে আমি বলে রাখি, অজীব যে উপাদানগুলো আছে এইগুলো কিন্তু আমাদের সাপোর্টিং ক্যারেক্টার। তুমি বলবো যে কেমনে আপু, এসব কি কথা বলেন, এসব কি কথা বলতেছেন আপনি? আরে বাবা, এই দেখো, এই যে ঘাস, ও যে খাবার বানাইতেছে, এই খাবারটা বানাচ্ছে কি দিয়ে? যে সূর্যের আলো ব্যবহার করে না। আবার ধরো এই ঘাসকে ফড়িং খাচ্ছে, ফড়িংকে বাবুই খাচ্ছে, বাবুইকে খাচ্ছে বাজ পাখি গেল মরে, মরার পরে এই বাজ পাখিকে মাটির সাথে মেশাতে কিছু অণুজীব হেল্প করবে। এই বাজ পাখিকে মাটির সাথে মিশে ফেলতে, মানে একদম বাজ পাখি তো মরে গেছে, ওর শরীরকে ভাঙতে কিছু ছোট ছোট অণুজীব যা আমরা খালি চোখে দেখি না, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলো হেল্প করে এটাকে ভাঙতে সাহায্য করে, এই বাজ পাখিকে ভেঙে মাটির সাথে মিশতে সাহায্য করে। তো এই বাজ পাখির শরীরকে যদি ভাঙে, তখন দেখা যায় যে ওর শরীর থেকে নাইট্রোজেন বের হয়, ফসফরাস বের করে ফেলে। এই নাইট্রোজেন, ফসফরাস কি মাটির সাথে মিশে না, মাটিতে মিশে মাটিকে উর্বর করে ফেলে। সেই উর্বর জমিতে কি হয়, আবার এই যে ভালো ঘাস জন্মায়, ভালো উদ্ভিদ জন্মায়, আবার এই যে সাইকেলটা চলতে থাকে, তাই না? এটুকু তো বুঝছি। হ্যাঁ আপু, বুঝছি। তাহলে চিন্তা করো তো বাবা, তোমার যে সাপোর্টিং ক্যারেক্টার, এরা কি শুধু এই জীব যাদের প্রাণ আছে তারাই?
এই যে যদি আলো না থাকতো, আলো না থাকতো, তুমি এটা এটা এই সাইকেলটা চলতো ঠিক মতন? বা ধরো এই বাজ পাখি মারা যাওয়ার পর এই উপাদানগুলো যদি না বের হইতো, তাহলে কি এই সাপোর্ট সিস্টেমটা থাকতো? সাপোর্ট সিস্টেমটা থাকতো না আপু, থাকতো না। তাহলে এই আলো, এটার কি প্রাণ আছে? না আপু, প্রাণ নাই, প্রাণ নাই। তার মানে এটা একটা অজীব উপাদান, অজীব উপাদান। আবার চিন্তা করো, এই যে নাইট্রোজেন ফসফরাস, এটাও অজীব উপাদান, অজীব উপাদান, অজীব উপাদান। কিন্তু এই যে এরা কি, বাবুই বাজ পাখি, এরা হচ্ছে জীব উপাদান, জীব উপাদান। তার মানে তোমার যে সাপোর্ট সিস্টেম, এই সাপোর্ট সিস্টেমে যে সাপোর্টিং ক্যারেক্টারগুলো আছে, এই ক্যারেক্টারগুলো শুধুমাত্র যে জীব হবে তা না, অজীবও হবে। শুধু যে জীব হবে তা না, অজীবও হবে। ঠিক আছে, এইবার এটুকু বুঝছি? হ্যাঁ আপু বুঝছি, এইবার তো এখন একদম সহজ করে বুঝছি। তাহলে তোমাকে যদি বলে এই বাস্তুতন্ত্রের বা এই সাপোর্ট সিস্টেমের উপাদান কি কি, জীব, অজীব। অজীবের মধ্যে আবার দুইটা ভাগ আছে, অজীবের মধ্যে আবার দুইটা ভাগ আছে, অজীবের মধ্যে আবার দুইটা ভাগ আছে। জৈব অজৈব, জৈব অজৈব, জৈব অজৈব। জৈব মানে কি? জৈব শুনে মনে হয় না জীব থেকে আসছে, জৈব শুনে মনে হয় না, শুনে মনে হয় না কিনা, আমি কনসেপ্টের কথা বলতেছি না, শুনে মনে হচ্ছে যে জৈব জিনিসটা জীব থেকে আসে। তো জীবের যে বর্জ্য, জীবের যে বর্জ্য বা জীব মারা গেলে যে অংশটা থাকে, সেটাকে বলা হয় হচ্ছে জৈব অংশ। ঠিক আছে, হলুদ কালারটা নেই। অলরাইট, তাহলে জৈব উপাদানের এক্সাম্পল কি কি? জৈব হবে হচ্ছে জীবের যে বর্জ্য বা যে মৃতদেহের অংশ, মৃতদেহের যে অংশ, এইগুলাকে আমরা বলবো হচ্ছে জৈব, জৈব উপাদান। আর অজৈব কি বলবো? জীব পৃথিবীতে আসার আগেই এই পৃথিবীতে যা যা ছিল ওইগুলোকেই আমরা বলবো হচ্ছে অজৈব, ওগুলোকে বলবো আমরা অজৈব। যেমন অজৈব উপাদান তাহলে কি কি হবে? এই যে মাটি ছিল, জীব আসার আগে মাটি ছিল, মাটি, পানি, মাটি, পানি, বায়ু, মাটি, পানি, বায়ু। আর কি কি ছিল? মাটিতে থাকে খনিজ লবণ, খনিজ লবণ। এছাড়া আর কি কি ছিল? তাপ, আর্দ্রতা, আর্দ্রতা। এইগুলা পৃথিবীতে জীব আসার আগেই ছিল। তাহলে দেখো আমরা কি পড়লাম, যে বাস্তুতন্ত্রের উপাদান মানে আমাদের যে সাপোর্টিং ক্যারেক্টারগুলো আছে, এগুলো যে শুধুমাত্র জীব হয় তা না, অজীব উপাদানও হয়। অজীব উপাদানকে দুই ভাগে ভাগ করা হয়, জৈব, অজৈব, জৈব, অজৈব। জৈব উপাদানগুলো কি কি দেখালাম, অজৈব কি কি উদাহরণ দেখালাম। এরপর আসি হচ্ছে এই জীব কি। জীব তো তুমি জানো, এই যে যাদের প্রাণ আছে জীব, এই যে বাবুই পাখি, তোমার ফড়িং, বাজ পাখি, যাদের দেখলাম সবই তো জীব, তাই না? আবার সেম উদাহরণে যদি যাই, তাহলে এটা কি হলো? ঘাস, ফড়িং, দেন আমার বাবুই পাখি, বাজ পাখি, তাই না? তুমি আমাকে বলো তো, তুমি আমাকে বলো তো, এদের মধ্যে এই যে যে সাপোর্টিং সিস্টেমটা দেখতেছো, এটা তো একটা বাস্তুতন্ত্র, তাই না? মানে সাপোর্টিং সিস্টেম, যাহাই বাস্তুতন্ত্র তাহাই সাপোর্টিং সিস্টেম। তো এই যে সাপোর্টিং সিস্টেমের মধ্যে কে খাবার তৈরি করতে পারতেছে? তুমি বলবা যে আপু আমরা জানি যে যে গাছ আছে, সবুজ উদ্ভিদ, এরা সবসময় খাবার তৈরি করে। তার মানে এখানে খাবার উৎপন্ন করবে কে? ঘাস। খাবার উৎপন্ন করতেছে, উৎপন্ন, উৎপাদক। যে উৎপন্ন করে সে উৎপাদক। আমি এমনি মনে রাখতাম, যে উৎপন্ন করে সে উৎপাদক, এমনি মনে রাখতাম। ঠিক আছে, তাহলে ঘাস যেহেতু খাবার তৈরি করতেছে, খাবার উৎপন্ন করতেছে, ও উৎপাদক। এবার আসি যে ওর তৈরি করা খাবার কে কে খাচ্ছে? ও তৈরি করা খাবার এই যে ফড়িং খাচ্ছে। একদম ডিরেক্ট কে কে খাচ্ছে? ডিরেক্ট কে খাচ্ছে এখানে? ডিরেক্ট ফড়িং খাচ্ছে। ঠিক আছে, তাহলে ফড়িং কি উৎপাদক হবে? না, ও কি হবে? ও হবে হচ্ছে খাদক। ওকে, ফড়িং হবে হচ্ছে খাদক, ফড়িং খাদক, কারণ ও খাচ্ছে, ও তৈরি করতেছে না, ও খাচ্ছে। আবার কি করতেছে? এই যে যে বাবুই পাখি, বাবুই পাখি আবার ফড়িংকে খাচ্ছে, বাজ পাখি আবার বাবুই পাখিকে খাচ্ছে, তাহলে এরাও তো খাদক। তাহলে লিখে ফেলি, এ খাদক, খাদক, এই বাজ পাখিও খাদক। এবার কি হয়? বাজ পাখি একটা টাইমে যাবে গা,
পটল তুলবে। বাজ পাখি একটা টাইমে কি করবে? পটল তুলবে। তাহলে বাজ পাখিকে এই যে পচায়ে মাটির সাথে মিশতে হেল্প করে ছোট ছোট অণুজীব, ব্যাকটেরিয়া, ছত্রাক, এদেরকে বলা হয় বিয়োজক। এদেরকে বলা হয় বিয়োজক। বিয়োজক, বিয়োজক কি কি? ব্যাকটেরিয়া, ছত্রাক। এরা কি করতেছে? বাজ পাখি মরে যাওয়ার পর ওর মৃতদেহের অংশকে মাটির সাথে মিশিয়ে মাটিকে উর্বর করতেছে। তাহলে এরা হচ্ছে বিয়োজন করতেছে, অর্থাৎ ওর শরীর ভাঙতেছে। বিয়োজন মানে হচ্ছে ভাঙা। যে বিয়োজন করে তার নাম বিয়োজক। বিয়োজক কে কে ভাঙতেছে? বিয়োজক কারা? মানে কারা ওর শরীরটাকে ভাঙতেছে? ব্যাকটেরিয়া, ছত্রাক। কে কে? ব্যাকটেরিয়া, ছত্রাক। কে কে? ব্যাকটেরিয়া, ছত্রাক। তাহলে তুমি আমাকে দেখো, তাহলে আমরা কি কি পাইতেছি এই সাপোর্টিং সিস্টেমে? বাস্তুতন্ত্রের উৎপাদক আছে, খাদক আছে, আর হচ্ছে বিয়োজক আছে। বিয়োজক আছে। এর মধ্যে যে একদম ডিরেক্ট উদ্ভিদকে খায়, তাকে বলা হয় হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। তাকে বলা হয় হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। প্রথম শ্রেণীর খাদক। দেখো, এক একটা খাদক এক একটা জিনিস খাচ্ছে না? ওকে খাচ্ছে, তো ডিফারেন্ট জিনিসকে খাইতেছে, এক একজন ডিফারেন্ট জিনিসকে খাইতেছে। ও ফড়িং ঘাসকে খাচ্ছে, তাহলে ও তৃণকে ভোজন করতেছে। তাহলে ফড়িং হবে কি? তৃণভোজী। ফড়িং কি হবে? তৃণভোজী। এক একজন এক একটা ভোজন করতেছে। দেখো, এবার হচ্ছে এই বাবুই কিন্তু তৃণভোজী না, ও কিন্তু ঘাস খাচ্ছে না। ও খাচ্ছে কাকে? ফড়িংকে। ফড়িং মাংস দিয়ে তৈরি না, ওর বডি তো মাংস দিয়ে তৈরি, তাই না? সো যেহেতু মাংস টাইপের জিনিসপত্র খাচ্ছে বাবুই, ওকে আমরা বলবো হচ্ছে মাংসাশী। ওকে আমরা কি বলবো? মাংসাশী। ওকে বলছে তৃণভোজী, ফড়িংকে তৃণভোজী বলছে। বাবুই কি বলবো? মাংসাশী। ও কোন স্তরের খাদক? ও দ্বিতীয় স্তরের খাদক। এখানে ও দ্বিতীয় স্তরের খাদক। আবার এই দেখো, এই যে বাজ পাখি কি হয়? ও তো আকাশে উড়ে, অনেক দূরে উড়ে, তাই না? ওকে খাওয়া কিন্তু মোটামুটি ডিফিকাল্ট। ও কোন শ্রেণীর খাবার খাচ্ছে? ও খাচ্ছে হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। এই দ্বিতীয় স্তরের খাদককে এই বাজ পাখি খাচ্ছে। তাহলে ও হয়ে যাবে তৃতীয় স্তরের খাদক। ও হয়ে যাবে কি? তৃতীয় স্তরের খাদক। ঠিক আছে, বুঝছি। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি কি পাইলাম? উৎপাদক, খাদক, বিয়োজক, তাই না? উৎপাদক, খাদক, বিয়োজক। এখন আমরা বই অনুযায়ী ডিটেলসে পড়বো। তোমাদের বইয়ে যা আছে ওই অনুযায়ী ডিটেলসে পড়ি। চলো, উৎপাদক মানে কি? যে উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে? খাবার উৎপন্ন করবে। আপু, খাবার উৎপন্ন করবে। শর্করা জাতীয় খাবার যারা উৎপন্ন করতে পারে, শর্করা জাতীয় খাবার যারা উৎপন্ন করতে পারে, কখন? সূর্যালোকের উপস্থিতিতে। সূর্যের যে আলো, তার উপস্থিতিতে সবুজ উদ্ভিদেরা শর্করা জাতীয় খাবার তৈরি করে, শর্করা জাতীয় খাবার উৎপন্ন করে। এই জন্য এদেরকে বলা হয় উৎপাদক। তাহলে উৎপাদক কারা? সবুজ উদ্ভিদ। এইবার ডিরেক্ট এদেরকে যে খাচ্ছে তারা হয়ে যাবে তৃণভোজী। বা প্রথম স্তরের খাদক। যেমন ওইখানে আমার কি ছিল? ওইখানে আমার ছিল, যেমন এই ছবি থেকে কি ছিল? এই ছবিতে আমার ফড়িং, বেচারা ফড়িং ছিল। উদাহরণ লিখে দেই, এখানে আমার ছিল ফড়িং। এখন চিন্তা করো তো, এই যে প্রথম স্তরের খাদক আর কে কে হইতে পারে? তার মানে আর কারা কারা ঘাস বা গাছ এগুলা খাচ্ছে? সহজ করে যদি চিন্তা করি, আর কারা কারা ঘাস বা গাছ খাচ্ছে? সহজ করে যদি চিন্তা করি, বা উৎপাদকদের খাচ্ছে। তাহলে ফড়িং তো খায় গরু ছাগলও খায় না? হ্যাঁ, গরু ছাগলও খায়। তাহলে উদাহরণ হবে গরু ছাগল। আর একটা এক্সাম্পল হচ্ছে মানুষ। তুমি বলবো আপু এটা কি বললেন?
কি কি বললেন? মানুষ কিভাবে? এই বেটা, তুমি এই যে চাল, এই যে গম, এগুলো কি? চাল খাও, গম খাও, ডাল খাও, এগুলো কি ফসল না? উদ্ভিদ না? উদ্ভিদ না? তাহলে কি তুমি যখন এই যে তোমার রুটি খাচ্ছ বা চাল গম ডাল এগুলা খাচ্ছ, এগুলো একদম ডিরেক্ট তুমি উদ্ভিদ থেকে পাইছো না? ডিরেক্ট তুমি উদ্ভিদ থেকে পাইছো না? উদ্ভিদ থেকে পাইছো না? তো তখন তুমি যদি এই যে চাল ডাল গম খাও, তাহলে তুমি হয়ে যাবা দ্বিতীয় শ্রেণীর খাদক, প্রথম শ্রেণীর খাদক। তুমি হয়ে যাবা তৃণভোজী বা প্রথম শ্রেণীর খাদক। এখন এই আমরা কি পড়ছি, একটা জিনিস পড়ছি যে দ্বিতীয় স্তরের খাদক, আর এটা কি পড়ছি? দ্বিতীয় স্তরের খাদক। এইটা দ্বিতীয় স্তরের খাদক প্রথম স্তরের খাদকদের খায়, মাংস জাতীয়। এদের মানে মাংস জাতীয় না, মানে এরা কিন্তু গাছপালা না বা উদ্ভিদ না, এরা কি? এদের শরীর মাংস দিয়ে তৈরি। সো আমার একদম হচ্ছে এরা হচ্ছে যেহেতু মাংস জাতীয় জিনিসপত্র খাচ্ছে, সো মাংসাশী। দ্বিতীয় স্তরের খাদকদের বলা হয় হচ্ছে মাংসাশী। দ্বিতীয় স্তরের খাদক যে মাংসাশী, তোমার বইয়ে এক্সাম্পল আছে কি কি জানো দ্বিতীয় স্তরের খাদকের? পাখি, ব্যাঙ, মানুষ। আগে উদাহরণগুলো দিই। পাখি, ব্যাঙ আর হচ্ছে মানুষ। পাখি, ব্যাঙ, মানুষ। দেখো এর আগে আমরা কি পড়লাম যে এইখানে এই ফড়িংকে বাবুই খাচ্ছে, বাবুই পাখি খেয়ে ফেলতেছে, তাহলে বাবুই পাখি হয়ে গেল দ্বিতীয় স্তরের খাদক। তাহলে পাখি মিলছে। এরপর আসছে হচ্ছে ব্যাঙ। ব্যাঙ দেখা যায় হচ্ছে পোকামাকড় খেয়ে ফেলে। এখানে বুঝাইছে যে ব্যাঙ পোকামাকড় খেয়ে ফেলছে, পোকামাকড় খাইছে। আর পোকামাকড় কি খায়? পোকামাকড় এই যে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ খায়, ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ খায়। তাহলে উদ্ভিদ হলো উৎপাদক, পোকামাকড় হলো প্রথম স্তরের খাদক। প্রথম স্তরের খাদককে ব্যাঙ খায় হয়েছে দ্বিতীয় স্তরের খাদক। তার মানে কি? তার মানে পোকামাকড় এরা বা কীট পতঙ্গ এরাও কিন্তু প্রথম স্তরের খাদক। কীট পতঙ্গ এরাও প্রথম স্তরের খাদক। এই কীট পতঙ্গদের খেয়ে ব্যাঙ হয়ে গেছে দ্বিতীয় স্তরের খাদক। এরপর আসি মানুষ। মানুষ, ধরো যে তুমি কাচ্চি খাইছো, কাচ্চির যে মাংসটা খাইছো, ধরো তুমি কাচ্চির এতক্ষণ তুমি হচ্ছে কি চাল ডাল গম থেকে পাওয়া খাবার যেমন ভাত রুটি এগুলো খাইতেছিলা। এখন ধরো যে তুমি কাচ্চির মাংস খাচ্ছ। কাচ্চির মাংস কি? খাসি। কাচ্চির মাংস খাচ্ছ, খাসির মাংস খাইতেছো, তাহলে তুমি হয়ে যাবা কি? তুমি হয়ে যাবা দ্বিতীয় স্তরের খাদক। তুমি হয়ে যাবা দ্বিতীয় স্তরের খাদক। কারণ এই কাচ্চির মধ্যে কি আছে? ছাগল আছে। ছাগল, তো ছাগল কি খায়? ছাগল হচ্ছে গাছ খায়, মানে উদ্ভিদ খায়। ছাগল কি খায়? উদ্ভিদ খায়। তাহলে উদ্ভিদ একটা উৎপাদককে খাচ্ছে, ছাগল, ও হচ্ছে প্রথম স্তরের, ওকে এখন খাইতেছে মানুষ, তাহলে ও মানুষ এখন হয়ে গেল দ্বিতীয় স্তরের খাদক। দ্যাট মিনস তুমি কে এটা ম্যাটার করে না, তুমি এখানে কাকে খাচ্ছ সেই অনুযায়ী তোমার স্তরের খাদকের স্তরের লেভেলটা হবে। বুঝছি এবার? ওকে, বুঝছি। তাহলে পাখি ব্যাঙ মানুষ উদাহরণ আমরা বুঝছি। নেক্সট আসি তৃতীয় স্তরের খাদকে। আমরা একটু কালারটা চেঞ্জ করি, কেমন জানি একঘেয়ে কালার হয়ে যাচ্ছে। এইবার আসি তৃতীয় স্তরের খাদক। তৃতীয় স্তরের খাদক কারা? যারা দ্বিতীয় স্তরের খাদকদের খাচ্ছে। যেমন আমি যে উদাহরণ দিচ্ছি এখানে বাজ পাখি হচ্ছে তোমার তৃতীয় স্তরের খাদক। বাজ পাখি হচ্ছে তৃতীয় স্তরের খাদক। দেখা যায় যে একটা শিকলে সবার শেষে একদম চূড়ান্ত পর্যায়ে এই তৃতীয় স্তরের খাদকরা থাকে, যাদেরকে খাওয়া মোটামুটি মুশকিল। যেমন বাজ পাখি অনেক উঁচুতে ওড়ে, ওদেরকে খাওয়া বেশ মুশকিল, তো ওরা শিকলে দেখা যায় একদম শেষে থাকে। ওরা কি করে? দ্বিতীয় শ্রেণীর খাদকদের খায়। তাহলে আমার উদাহরণ অনুযায়ী বাজ পাখি তৃতীয় শ্রেণীর খাদক। তোমার বইয়ে কিছু উদাহরণ আছে। কি কি? বক, বকচ্ছপ, বকচ্ছপ, মানুষ, ব্যাঙ। উদাহরণগুলো দেখো, বকচ্ছপ, মানুষ, ব্যাঙ। বকচ্ছপ, মানুষ, ব্যাঙ। সুকুমার রায় দেখা যায় তো যে এভাবে দুষ্টুমি করে দিত, বক আর কচ্ছপ নিয়ে সে অদ্ভুত একটা প্রাণী বানাইছে, বকচ্ছপ। আবার ধরো যে ব্রেকফাস্ট আর লাঞ্চ দুইটা মিলে হয় ব্রাঞ্চ। সো
আমি এটা একসাথে এইভাবে মনে রাখলাম, বক আর কচ্ছপ, বক কচ্ছপ, মানুষ, ব্যাঙ। এটা হচ্ছে তৃতীয় স্তরের খাদকের উদাহরণ। এখন এখানে কি বুঝাইছে দেখো, বকের আমি যদি তোমাকে ছবি দেখাই, জলে যে পোকা থাকে, পানিতে যে পোকা থাকে তাকে। পোকা আবার কি খাচ্ছে? ছোট ছোট যে উদ্ভিদ, ছোট ছোট উদ্ভিদকে খাচ্ছে। তাহলে উৎপাদককে প্রথম স্তরের খাদক খাচ্ছে, প্রথম স্তরের খাদককে খাচ্ছে দ্বিতীয় স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদককে খাচ্ছে তৃতীয় স্তরের খাদক। তাহলে এইভাবে বক হয়ে গেল তৃতীয় স্তরের খাদক। ঠিক সেম জিনিসটা ঘটে কচ্ছপের ক্ষেত্রে। কচ্ছপ কি করে? সেম ভাবে তৃতীয় স্তরের খাদক হয়। ব্যাঙের ক্ষেত্রে যেটা হয়, তাহলে দেখো লিখে ফেলি, বকচ্ছপ কেন হয় তৃতীয় স্তরের খাদক, বুঝছি। এরপর আসি হচ্ছে ব্যাঙ কেন তৃতীয় স্তরের খাদক? কারণ ব্যাঙ খায় মাকড়সাকে, মাকড়সা খায় ছোট ছোট ফড়িংকে। ফড়িং খায় কি ডিরেক্ট? উদ্ভিদ খায় না? ইয়েস, তাহলে উদ্ভিদ হচ্ছে উৎপাদককে খাচ্ছে, মানে উদ্ভিদ হচ্ছে উৎপাদককে খাচ্ছে ছোট মাছ। প্রথম স্তরের খাদক হইল, এই প্রথম স্তরের খাদককে খাচ্ছে এই মাকড়সা, হয়ে গেল দ্বিতীয় স্তরের খাদক। এরপরে এই মাকড়সাকে খাচ্ছে ব্যাঙ, তাহলে ব্যাঙ হয়ে গেল তৃতীয় স্তরের খাদক। তাহলে মানুষ কেন তৃতীয় স্তরের খাদক হয়? এর পিছনে কারণ হচ্ছে, মানুষ ধরো যে বড় মাছ খাইতেছে, তো বড় মাছ ছোট মাছকে খায়, ছোট ছোট মাছ কি হয়? ছোট ছোট উদ্ভিদকে খায়, যাকে আমরা বলি ফাইটোপ্লাঙ্কটন। একটু পরে আবার পড়বো, ছোট ছোট উদ্ভিদকে খাচ্ছে। তাহলে সেম কেস, উৎপাদককে খেয়ে প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের, দেন মানুষ হয়ে গেল তৃতীয় স্তরের খাদক। তাহলে মানুষ যখন বড় মাছ খাচ্ছে তখন সে হয়ে গেল তৃতীয় স্তরের খাদক। মানুষ যখন কাচ্চিতে যে খাসির মাংস খাচ্ছে, কাচ্চিতে ধর হচ্ছে যদি খাসির মাংস খায়, খাসি মানে হচ্ছে ছাগল, খাসির মাংস খায়, তাহলে হয়ে গেল দ্বিতীয় স্তরের খাদক। কিন্তু মানুষ হয়ে গেল দ্বিতীয় স্তরের খাদক। আবার মানুষ যদি ওই কাচ্চির পোলাওটা খায়, তাহলে মানুষ হয়ে গেল কি? মানুষ হয়ে গেল প্রথম স্তরের খাদক। তাহলে দেখো, মানুষ কিন্তু শুধুমাত্র যে কোনো একটা স্তরের না, একাধিক স্তরের খাদক। এই জন্য আমরা বলি মানুষ হচ্ছে সর্বভুক প্রাণী, যেহেতু ও একাধিক স্তরের খাদ্য খায়, একাধিক স্তরের খাদকদের খায়, এই জন্য ও হচ্ছে কি? সর্বভুক প্রাণী। মানুষ সর্বভুক প্রাণী। আশা করি এইটুক বুঝছি। এরপর আসি হচ্ছে বিয়োজক। বিয়োজককে বলা হয় পচনকারী। বিয়োজককে কি বলা হয়? পচনকারী। বিয়োজকের এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিয়া আর ছত্রাক। বিয়োজকের এক্সাম্পল হচ্ছে কি? ব্যাকটেরিয়া আর ছত্রাক। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে পচানো, জীবের মৃতদেহকে পচানো। জীবের এই যে মৃতদেহ, এই মৃতদেহকে পচানো হচ্ছে ব্যাকটেরিয়া ছত্রাকের কাজ। কিভাবে করে? এই ব্যাকটেরিয়া ছত্রাক জীব মরে যাওয়ার পরে, শুধু মানুষ না, যে কোনো জীবই হতে পারে, মরে যাওয়ার পরে এদের শরীরে কিছু বিক্রিয়া ঘটায় এই শরীরকে ভেঙে ফেলে বা বিয়োজন করে ফেলে, ভেঙে ফেলে। বিক্রিয়া ঘটায় ব্যাকটেরিয়া ছত্রাক এদের শরীরে বিক্রিয়া ঘটায় কি করে? শরীরকে বিয়োজন করে ফেলে বা ভেঙে ফেলে। এই যে ভেঙে ফেললো, এর কিছুটা ব্যাকটেরিয়া ছত্রাক নিজে ইউজ করে, আর বাকিটা ধরো হচ্ছে পরিবেশে দিয়ে দেয়, মাটিতে দিয়ে দেয়। এই যে অংশটা ভাঙলো, সে অংশটার কিছুটা সে নিজে ইউজ করে, আর বাকিটা কি করে? এই যে পরিবেশ বা মাটিতে দিয়ে দেয়, মাটিতে মিশাই ফেলে মাটির উর্বরতা বাড়ায় দেয়। উর্বরতা বাড়ায় দিলে কি হয়? এখানে উদ্ভিদ আরো ভালো জন্মায়, উদ্ভিদ সেটা ইউজ করে উদ্ভিদ আরো ভালো জন্মায়, সহজে বড় হইতে পারে। ঠিক আছে, এই সেম কথাই বলছি। এবার আসি বাস্তুতন্ত্রের তাহলে দেখো বইয়ে আসি, এটা হচ্ছে বইয়ে বাস্তুতন্ত্রের যে সংজ্ঞাটা ইম্পর্টেন্ট। কি বলছে? এগুলা
এখন যা পড়াইছি হুবহু বই খুললে দেখবা সেম জিনিস আছে, সেম জিনিস আছে, সেম জিনিস আছে। এবার আমি সংজ্ঞাটা দাগাই বাবা, কই গেল রে? এই তো, যে কোনো একটি পরিবেশের অজীব, ওই যে বললাম যাদের প্রাণ নাই আবার প্রাণ আছে এমন সাপোর্টিং ক্যারেক্টার, অর্থাৎ এমন উপাদান সমূহের মধ্যে সাপোর্টগুলো কি কি? কিছু জিনিস আদান প্রদান হইতেছে বা পারস্পরিক ক্রিয়া হচ্ছে ইত্যাদির মাধ্যমে যে তন্ত্র গড়ে ওঠে তাকে বলা হয় বাস্তুতন্ত্র, তাকে বলা হয় বাস্তুতন্ত্র। তাহলে দেখো সংজ্ঞাটা বুঝছি, ভাগ ভাগ করে পড়বা যে যে কোনো একটি পরিবেশে, পরিবেশ মানে কি আমাদের আশেপাশে যা কিছু আছে পরিবেশ, তাহলে যে কোনো একটি পরিবেশে, এটাকে ভাঙো, সংজ্ঞাটাকে ভাঙো, কাদের মধ্যে সাপোর্ট হইতেছে? যাদের প্রাণ আছে প্রাণ নাই, অর্থাৎ জীব ও অজীব উপাদান সমূহের মধ্যে কি বললাম যে সাপোর্ট কি কি? যে পারস্পরিক ক্রিয়া আদান প্রদান ইত্যাদির মাধ্যমে যেই তন্ত্র গড়ে ওঠে বা সিস্টেম গড়ে ওঠে তাকে বলা হয় হচ্ছে বাস্তুতন্ত্র। শেষ আমাদের, শেষ এক্সাম্পল সব পড়ে ফেলছি। এরপর আসি বাস্তুতন্ত্রের প্রকারভেদ, হতে পারে স্থলজ, হতে পারে জলজ। স্থলজের এক্সাম্পলগুলো কি আর জলজের এক্সাম্পলগুলো কি, মানে বইয়ে কি কি আছে সেটা যদি বলি। জলজের হচ্ছে, জলজ বাস্তুতন্ত্রের উদাহরণ পুকুরের বাস্তুতন্ত্র, পুকুরের মধ্যে একটা সিস্টেম, একটা সাপোর্ট সিস্টেম ক্রিয়েট হয়, পুকুরের বাস্তুতন্ত্র হচ্ছে জলজ। পুকুর, নদী, সমুদ্র, এগুলো হচ্ছে, এগুলোর মধ্যে কি জল আছে, সো জলজ বাস্তুতন্ত্র, মানে জলের মধ্যে যেই সিস্টেমটা তৈরি হইতেছে, সাপোর্ট সিস্টেমটা তৈরি হচ্ছে সেটাকে বলা হয় জলজ বাস্তুতন্ত্র। স্থলজের মধ্যে কি কি আছে? বনাঞ্চল, যেখানে বন আছে, বনের অঞ্চল, বনাঞ্চল, তারপর তোমার মরুভূমি, এদের মধ্যে মরুভূমি, অর্থাৎ মরুভূমি, এই যে স্থল, এই স্থলে যেই সিস্টেম বাস্তুতন্ত্র তাকে বলা হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র, তাদেরকে বলা হয় স্থলজ বাস্তুতন্ত্র। তাহলে দেখো এই বনভূমি অঞ্চল অর্থাৎ বনভূমির বাস্তুতন্ত্র, আমি মনে হয় আচ্ছা বনাঞ্চল লিখে ফেলছি, এটাকে আমরা লিখে ফেলি মরুভূমি আর বনভূমি, মরুভূমি আর বনভূমি। তাহলে এই বনভূমির যে বাস্তুতন্ত্র এইটা, এই যে দেখো এখন আমরা পড়ব বনভূমির বাস্তুতন্ত্র নিয়ে একটু পড়ি। দেখো বনভূমির বাস্তুতন্ত্র বলতে এখানে তোমাদের বইয়ে দেখো 3টা অঞ্চলের কথা বলা আছে। বনভূমি অঞ্চলকে 3টা অঞ্চলে ভাগ করা যায়, 3টা অঞ্চলে ভাগ করা যায়। এটা আমি মনে রাখতাম সিলেট দিয়ে। কি কি তোমাকে বলবে নিচের কোনটি বনভূমির অঞ্চল নয়, নিচের কোনটি বনভূমি অঞ্চলের অঞ্চল নয় আসবে। তাহলে বনভূমির অঞ্চল কি কি? বনভূমির অঞ্চলগুলো কি কি? একটা হচ্ছে সিলেট, কি দিয়ে মনে রাখতে বলছি? সিলেট দিয়ে 3টা মোটামুটি মনে রাখা যায় কিভাবে? দেখো সিলেট দিয়ে তো মনে রাখলাই যে সিলেট নিচে আছে। এরপর আসে টতে টাঙ্গাইল, টাঙ্গাইল। আর কি হবে? খুলনাতে ল আছে মাঝখানে, সিলেটও ল আছে মাঝখানে। সো তাহলে তোমাকে যদি বলে বনভূমির অঞ্চল কি কি? সিলেট, খুলনা, টাঙ্গাইল, 3টাই মনে রাখা যায় সিলেট দিয়ে। বুঝলাম। দেখো পড়ি, তাহলে কি সিলেটের সাথে মনে রাখবা সিলেটের পার্বত্য চট্টগ্রাম, সিলেটের সাথে মনে রাখবা সিলেটের পার্বত্য চট্টগ্রাম। খুলনার সাথে কি? খুলনার সাথে সুন্দরবন অঞ্চল, খুলনার সাথে সুন্দরবন অঞ্চল আমরা মনে রাখবো। আর টাঙ্গাইল আর গাজীপুরের শালবন অঞ্চল, টাঙ্গাইল আর গাজীপুরের শালগম অঞ্চল। তাহলে দেখো সিলেটের সাথে কি মনে রাখতে বলছি? সিলেট আর হচ্ছে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম গেল।
গেল, জি আপু গেছে। খুলনা, খুলনার সাথে কি মনে রাখতে বলছে? খুলনার যে সুন্দরবন, সুন্দরবনের কথা এখানে বলা হয়েছে, সুন্দরবনের কথা মনে রাখতে বলা হয়েছে। আর টাঙ্গাইলের সাথে কি মনে রাখবা? টাঙ্গাইল, আরেকটু লেজ বাড়াই দিলাম, গাজীপুর। টাঙ্গাইল গাজীপুরের যে শালবন, সেই শালবন, টাঙ্গাইল গাজীপুরের শালবন, বুঝছি? নেক্সট, নেক্সট আসি সুন্দরবনের যে বনভূমি অঞ্চল। এখন আমরা সুন্দরবন নিয়ে একটু পড়াশোনা করব, সুন্দরবন নিয়ে একটু পড়াশোনা করব। এই যে যে ডিটেলসটা, এই ডিটেলসটা আমি চলো তোমাদেরকে ইজি করে পড়াই। সুন্দরবনকে বলা হয় ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবনকে বলা হয় ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবনকে বলা হয় ম্যানগ্রোভ ফরেস্ট। কারণ এইখানে যে উদ্ভিদগুলো হয়, উদ্ভিদগুলো হয় ওইগুলা কাদা মাটিতে জন্মায়, যেই মাটিতে কোনো অক্সিজেন নাই, কাদা মাটিতে জন্মায় যেটাই কোনো অক্সিজেন নাই। আবার আবার লবণাক্ত মাটি, সুন্দরবনের মাটি থাকে লবণাক্ত, এই লবণাক্ত মাটিতে বেঁচে থাকে, একটু স্পেশাল উপায়ে বেঁচে থাকে। এই জন্য এই উদ্ভিদগুলোকে বলা হয় হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদ, আর এই বনটাকে বলা হয় ম্যানগ্রোভ ফরেস্ট। এই সুন্দরবন কিন্তু খুলনা জেলায়, বেশিরভাগ অংশই খুলনা জেলায় থাকে। এই সুন্দরবনের আশেপাশে, সুন্দরবনের আশেপাশে থাকে হচ্ছে সমুদ্র, সমুদ্রের পানি থাকে লবণাক্ত, তাই না? তো জোয়ারের টাইমে কি হয়? জোয়ারের টাইমে এই লবণাক্ত পানি সুন্দরবনে আসে, সুন্দরবনে আসে, এই লবণাক্ত পানি সুন্দরবনে আসে। এই যে দেখো, এই লবণাক্ত পানি সুন্দরবনে আসে, লবণাক্ত পানি সুন্দরবনে আসে, দেখছো? লবণাক্ত পানি সুন্দরবনে আসে, আসার পর কি হয়? ভাটার টাইমে পানি যখন নেমে যায়, তাহলে দেখো এই যে কাদা কাদা হয়ে থাকে, দেখছো? সুন্দরবন কাদা কাদা হয়ে থাকে, এই কাদা কাদা হয়ে থাকে। এইখানে এই মাটির ভিতরে কিন্তু অক্সিজেন ঠিকমতো যেতে পারে না, অক্সিজেন ঠিকমতো যেতে পারে না। তাহলে সুন্দরবনের যে গাছগুলো আছে বা উদ্ভিদগুলো আছে, এগুলো কিভাবে বাঁচবে? তো ওরা তখন কি করছে? স্পেশাল টেকনিক বের করছে। যেহেতু মাটির নিচে অক্সিজেন পাচ্ছে না ওরা, যেহেতু মাটির নিচে ওরা অক্সিজেন পাচ্ছে না, মাটির নিচে অক্সিজেন পায় না, এই জন্য সুন্দরবনের অধিকাংশ উদ্ভিদ কি করে? ওদের মূল মাটির উপরে এভাবে সুইয়ের মতো উঠিয়ে ফেলে। দেখো ওদের মূল এই যে উপরে উঠাই ফেলছে, দেখছো? ওদের মূল এইভাবে উপরে উঠানো, এই মূলের গায়ে অসংখ্য ছিদ্র থাকে, এই ছিদ্র দিয়ে সহজে অক্সিজেন প্রবেশ করতে পারে। তাহলে ওরা বেঁচে থাকতেছে, গাছগুলো বেঁচে থাকতেছে, উদ্ভিদগুলো বেঁচে থাকতেছে। এই যে উদ্ভিদ, ওরা দেখছো ভিন্ন টেকনিক অবলম্বন করছে। নর্মালি মূল থাকে মাটির নিচে, ওরা মাটির নিচে মূল পাইতেছিল না, ওরা এখন মূল উপরে উঠাই দিছে মাটির, ওই মূলে থাকে অনেক ছিদ্র, এখন ইজিলি অক্সিজেন যাচ্ছে, এই গাছগুলা ইজিলি অক্সিজেন পাচ্ছে। তাহলে দেখো যে কোনো একটা বাধা আসলে ওরা কিন্তু ভয় পেয়ে যায় নাই, বরং এই বাধা ওদের মেন্টালিটি কাইন্ডা যে বাধা আসছে তো ভাঙবো, আমি দাঁড়াবই, আমি বেঁচে থাকবই, এই বাধাকে আমি বাধা আসছে, বাধাকে কাটবো, হবে না, কাটবো, এই বাধা আসবে, সেই বাধা আসবে, সব বাধাকে আমি ট্যাকেল করব। বাধা আসবে বলে আমি পালাই যাব না, আমি টিকে থাইকে দেখাবো। তো এরা হচ্ছে সেই এক্সাম্পল। তো সুন্দরবনের কি কি উদ্ভিদ আছে একবার যদি বলি, সুন্দরবন, নামই সুন্দরবন। সো এই উদ্ভিদগুলা হচ্ছে উৎপাদক, তাই না? খাবার তৈরি করবে, উদ্ভিদগুলো হচ্ছে উৎপাদক। তাহলে উৎপাদকের জায়গায় নাম লিখে ফেলি একবারে। তাহলে সুন্দরবন, তাহলে সুন্দরী গাছ প্রচুর পরিমাণে থাকবে, নামের সাথে মিল আছে, সুন্দরবন, সুন্দরী। এরপরে গ দিয়ে অনেকগুলো গাছ বা উদ্ভিদ থাকবে। কি কি? একটা হচ্ছে তোমার গেওয়া, গোলপাতা, আর গ দিয়ে আর একটা আছে গরান। তাহলে সুন্দরবনের উদ্ভিদগুলোই হচ্ছে উৎপাদক হয়ে গেল। এখন আসি সুন্দরবনের প্রথম স্তরের খাদ্য কি কি। চিন্তা করো, সুন্দরবনে যে যে উদ্ভিদ থাকে, যে পাতা টাতা আছে, কে খাবে? হরিণ খায় না? জি আপু, হরিণ খায়। আর কে খায়? অন্য কালার দিই। হরিণ খায়, পোকামাকড় খায়, তারপর হচ্ছে পোকামাকড় আছে সুন্দরবনে, বিভিন্ন পোকামাকড়,
মুরগি আছে, মুরগি খায়, মুরগি, পাখি, সুন্দরবনে নানা প্রজাতির পাখি আছে। জি আপু, এরা তো ডিরেক্ট এইসব গাছ থেকে, এইসব উদ্ভিদ থেকে খাচ্ছে, ডিরেক্ট সুন্দরবনের উদ্ভিদ থেকে খাচ্ছে, উদ্ভিদ থেকে খাচ্ছে, যারা কিনা খাদ্য তৈরি করে, খাদ্য তৈরি করে। তাহলে এরা কি প্রথম শ্রেণীর খাদক? প্রথম শ্রেণীর খাদক এরা কি প্রথম শ্রেণীর খাদক হলো না? হ্যাঁ আপু, প্রথম শ্রেণীর খাদক তো হয়ে গেছে। এরপর আসে দ্বিতীয় শ্রেণীর খাদক। দ্বিতীয় শ্রেণীর খাদক কারা? দ্বিতীয় শ্রেণীর খাদক কারা? দেখো, সুন্দর বান, সুন্দর বান, সুন্দর বান, বতে মানে আমরা ইংলিশে কি লিখি? সুন্দর বান না বান? তাহলে বান, বানর। বানর হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। বানর হচ্ছে সুন্দরবনের দ্বিতীয় স্তরের খাদক। বানর ছাড়াও তোমার বইয়ে আরও কিছু উদাহরণ আছে। বানর, কচ্ছপ, সারস। কচ্ছপ, সারস, এই এক্সাম্পলগুলো আছে। সারস, দেখো সারস দেখতে অনেকটা বকের মতন, দেখতে অনেকটা বকের মতন, মানে বক জাতীয়। তাহলে দেখো এখানেও তুমি মনে রাখতে পারো বকচ্ছপ, বকচ্ছপ মনে রাখছিলাম না আমরা? বক প্লাস কচ্ছপ, বকচ্ছপ। তাহলে দেখো এখানেও একসাথে, একসাথে এরা দ্বিতীয় শ্রেণীর স্তরে পড়তেছে, দ্বিতীয় স্তরের খাদকে পড়তেছে। এখন আসি যে বানর কেন, বানর কেন দ্বিতীয় স্তরের, এই যে দ্বিতীয় স্তরের খাদক কেন বানর হলো? কারণ বানর, সুন্দরবনের বানর দেখা যায় হচ্ছে তোমার ছোট ছোট কাঁকড়া খায়, ছোট ছোট কাঁকড়া খায়, বা ছোট ছোট কাঁকড়া খায় ওদের, বা ছোট ছোট পোকা খায়, বা ছোট ছোট পোকা খায়, যাদের মেইন খাবার ছিল শ্যাওলা জাতীয় উদ্ভিদ, যাদের মেইন খাবার ছিল হচ্ছে উদ্ভিদ। তাহলে উৎপাদককে খাচ্ছে, ও হয়েছে প্রথম স্তর, ও হইল বানর, হইল দ্বিতীয় স্তর, দ্বিতীয় স্তর। ক্লিয়ার? জি আপু ক্লিয়ার। তাহলে মুছে ফেলে, মুছে ফেলে, অলরাইট। এরপর আসি তৃতীয় শ্রেণীর খাদক কি? বাঘ, শূকর। বাঘ, শূকর, এর মধ্যে শূকর হচ্ছে সর্বভুক। শূকর, শতে শূকর, শতে সর্বভুক। কারণ শূকর যাই পায় তাই খায়, ফলমূল পাইলে ফলমূল খায়, তারপর হচ্ছে বনে ধরো তোমার মাংস জাতীয় খাবার, মুরগি বলো, হাবিজাবি বলো, এইগুলো কিন্তু শূকর খাইতেছে। এরপর আসে হচ্ছে বাঘ। বাঘ কেন এখানে, বাঘকে কেন এখানে তৃতীয় শ্রেণীর মধ্যে ফেলছে সেইটা যদি একটু বুঝি, কেন ফেলছে সেইটার কারণ বুঝাইতেছি। আমি আগেই বলছি যা খাবে, যেমন ধরো হচ্ছে ঘাস, ঘাস খাচ্ছে হরিণ, হরিণকে খাচ্ছে বাঘ। এখানে বাঘ কোন শ্রেণীর তুমি আমাকে বলতে পারবা? প্রথম, দ্বিতীয় না তৃতীয়? বাঘ এখানে দ্বিতীয় শ্রেণীর হয়ে গেছে, দ্বিতীয় শ্রেণীর হয়ে গেছে। সো ডিপেন্ড করতেছে ও কাকে খাইতেছে, কাকে খাইতেছে। তাহলে এখানে তৃতীয় শ্রেণী কেন ফেলছে? একে তো হচ্ছে দেখো বাঘকে শিকার করে সুন্দরবনে এমন কিছু নাই, তো বাঘ হচ্ছে একদম তোমার এই চেইনের সবার শেষে থাকে হচ্ছে বাঘ, শেষে থাকে হচ্ছে বাঘ। সো বাঘ হচ্ছে তোমার শেষে থাকে। এইখানে ওকে তৃতীয় শ্রেণীতে কেন ফেলছে? তৃতীয় শ্রেণীতে ফেলার আরেকটা কারণ হচ্ছে দেখো, যেমন হচ্ছে যেমন সুন্দরবনে যে উদ্ভিদ আছে, এই উদ্ভিদকে বিভিন্ন পোকামাকড় খাচ্ছে, এই পোকামাকড়কে ধরো বানর খাচ্ছে, বানর খাচ্ছে, এই বানরকে কখনো কখনো বাঘ খায়। তাহলে বাঘ হয়ে গেল কি? তৃতীয় শ্রেণীর খাদক। বাঘ হয়ে গেল তৃতীয় শ্রেণীর খাদক। আর শূকর হচ্ছে সর্বভুক, কারণ সব খায়, যা পায় তাই খায়, শেষ। তাহলে আমাদের এইখানে কিন্তু কে উৎপাদক, কে খাদক অনেক সময় এমসিকিউ চলে আসে। সো কোন সেন্সে এগুলাকে দেওয়া হয়েছে, এই উদাহরণে ফেলা হয়েছে, আশা করি তুমি বুঝছো। নেক্সট আসি পুকুরের বাস্তুতন্ত্র। এটা কিন্তু সিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো পুকুরের বাস্তুতন্ত্র হচ্ছে জলজ বাস্তুতন্ত্রের একটা স্বয়ং সম্পূর্ণ উদাহরণ। তো চলো আমরা এই যে পুকুরের বাস্তুতন্ত্র বা পুকুরের যে সাপোর্টিং সিস্টেম সেটা ড্র করি। এইটা ধরো হচ্ছে পুকুর, তাও পুকুরে পানি দিয়ে দাও। আমরা জানি বাস্তুতন্ত্র বা এই সাপোর্টিং সিস্টেমে কিছু সাপোর্টিং ক্যারেক্টার থাকে, তাই না? বা বইয়ের ভাষায় বলতে গেলে বাস্তুতন্ত্রের কিছু উপাদান থাকে, বাস্তুতন্ত্রের কিছু উপাদান থাকে। তাহলে চিন্তা করো, এই যে পুকুর দেখতে পারতেছো, এই পুকুরে তো চলো কি কি আছে, কি কি উপাদান আছে সেগুলো আমরা ড্র করি। তো এই পুকুরে কিছু উৎপাদক থাকবে যারা খাবার তৈরি করবে, যারা ডিরেক্ট সূর্যের আলো ব্যবহার করে খাবার তৈরি করবে, তাই না? সূর্যের আলো ব্যবহার করে
খাবার তৈরি করবে। এই তার মানে সবুজ উদ্ভিদ থাকবে এই পুকুরে একদম ছোট 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 ক্ষুদ্র 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 আণুবীক্ষণিক উদ্ভিদ থাকে। অর্থাৎ আণুবীক্ষণ মানে কি, তুমি খালি চোখে এইসব উদ্ভিদকে দেখতে পারবা না, তোমাদেরকে বোঝানোর জন্য আমি দেখাচ্ছি, বাট খালি চোখে তুমি অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এইসব উদ্ভিদদেরকে দেখতে পারবা না। তো এরা কি করে, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র, আর এরা কি ভাসমান অবস্থায় থাকে। তাহলে কি বললাম, এরা ক্ষুদ্র ক্ষুদ্র ভাসমান উদ্ভিদ। উদ্ভিদের কে বলা হয় ফাইটো। অনেক সময় দেখো না বলে উদ্ভিদের হরমোনকে বলা হয় ফাইটো হরমোন, ঠিক তেমনি উদ্ভিদ মানে হচ্ছে ফাইটো, আর ভাসমান এইটাকে বলা হয় প্লাঙ্কটন। তাহলে এই ভাসমান উদ্ভিদকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন। কি বলা হয়, ফাইটোপ্লাঙ্কটন। বুঝছি। এখন ফাইটোপ্লাঙ্কটন ছাড়াও এইসব উদ্ভিদ তো ঠিক আছে খাবার তৈরি করতেছে সূর্যের আলো ব্যবহার করে, এছাড়াও বড় বড় কিছু উদ্ভিদ থাকে না, পুকুরে দেখবা কচুরিপানা থাকে না। হ্যাঁ আপু, কচুরিপানা তো থাকে। আর কি থাকে, শাপলা ফুল থাকে না, শাপলা ফুল এরকম থাকে না। জি আপু, থাকে। তাহলে দিয়ে দাও, বড় বড় উদ্ভিদ দিয়ে দাও। একটু কালার করে দিই, কচুরিপানাকে একটু কালার করে দিই। এই যে আমাদের কচুরিপানা, এইবার আসো, তাহলে আমাদের উদ্ভিদ শেষ, উৎপাদক শেষ। এবার চিন্তা করো, এই ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদকে আবার খাবে ক্ষুদ্র ক্ষুদ্র ভাসমান প্রাণী। এরা হচ্ছে একদম ক্ষুদ্র 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 ভাসমান প্রাণী। এরা কি করে, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ভাসমান উদ্ভিদ আছে এদেরকে খায়। তাহলে এরা কি ক্ষুদ্র ভাসমান প্রাণী। দেখো ভাসমান মানে কি, এই যে প্লাঙ্কটন, আর প্রাণী জু। তাহলে ভাসমান প্রাণী যাদেরকে আমরা খালি চোখে দেখা যায় না, আমরা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখি, তাদেরকে আমরা কি বলবো, জু প্লাঙ্কটন। প্রাণী মানে হচ্ছে জু। তুমি কি করো, চিড়িয়াখানায় দেখো না, জু মানে চিড়িয়াখানা না, চিড়িয়াখানায় প্রাণী দেখো না, ওই রকমই। আবার দেখো জুওলজি, প্রাণী বিজ্ঞান। তো জু মানে হচ্ছে প্রাণী, আর ভাসমান মানে হচ্ছে প্লাঙ্কটন। তার মানে ক্ষুদ্র ভাসমান প্রাণীকে আমরা বলবো জু প্লাঙ্কটন। কি বলবো, জু প্লাঙ্কটন। এরা এই সবুজ উদ্ভিদকে খাচ্ছে। আবার যারা হচ্ছে কীট পতঙ্গ, পোকা, ছোট ছোট পোকা থাকে না, পুকুরের পানিতে একদম ছোট ছোট পোকা থাকে না, ওরাও তো এই যে এইসব উদ্ভিদ খায়। এইসব পোকাও কিন্তু এই যে এই ফাইটোপ্লাঙ্কটনকে খায়, বা এই যে বড় বড় উদ্ভিদকেও খায়। এবার সেই পোকাকে কে খায়, পোকাকে ব্যাঙ খাইতে পারে। এই যে ব্যাঙ, এই যে ব্যাঙ, আমাদের ব্যাঙ এই পোকাকে খাইতে পারে। আবার এই পোকাকে ছোট ছোট মাছ থাকে পুকুরে, সেই ছোট মাছও খাইতে পারে। এইবার চিন্তা করো, এই ছোট মাছকে কে খায়, ছোট মাছকে বড় মাছ, পুকুরে যে বড় মাছ থাকে সেই বড় মাছ আবার এই ছোট পোকাকে খাইতে পারে। বড় মাছকে আবার এই পুকুরে যদি ধরো বক আসে, এই যে বক কিন্তু দেখাইছি ছবি, বক কিন্তু মাছ খায়। তাহলে এই বক এই মাছ খেয়ে ফেলতে পারবে, খাইতে পারবে। আবার এই ব্যাঙকে কে খাইতে পারে, সাপ খাইতে পারে। দেখবো অনেক সময় মা বাবা বলে যে ওই শাপলা ফুলের ওইদিকে যাইস না, ওইদিকে কিন্তু সাপ থাকে, পেঁচানো সাপ থাকে। ঠিক আছে, এই সাপের কাজ কি, ব্যাঙকে খাওয়া, তাই না? এইটা মোটামুটি বুঝছি। দেখো আমি সাপোর্টিং যে ক্যারেক্টার মোটামুটি দিয়ে ফেলছি। আরেকটু কিছু বাকি আছে তোমাদের ইন্ট্রোডিউস করানো হয় না, সেটা হচ্ছে এই পুকুরের যে পানি, এটাও তো আমাদের সাপোর্টিং ক্যারেক্টার। এই পানিতে আবার আছে অক্সিজেন, আছে কার্বন ডাই অক্সাইড, তাই না?
তাই না? এগুলো তো আমাদের সাপোর্টিং ক্যারেক্টার। তাহলে চলো তো আমাদের ক্যারেক্টারগুলোকে সুন্দর করে লিখি যে কি কি পাইলাম। এটা আমার একটা বাস্তুতন্ত্র, মানে সাপোর্টিং সিস্টেম। এখানে থাকবে কিছু সাপোর্টিং ক্যারেক্টার। বইয়ের ভাষায় কি থাকবে? বাস্তুতন্ত্রের উপাদান থাকবে। উপাদানগুলো কি হইতে পারে? জীব, এই যে জীব যাদের প্রাণ আছে, এই যে মাছ, পোকা, হাবিজাবি। আর কি হইতে পারে? হইতে পারে যাদের প্রাণ নাই, অজীব। উপাদানগুলো কি কি লিখে ফেলি? জি আপু লিখি। অজীব উপাদান, জীব উপাদান। অজীব উপাদানের মধ্যে ফার্স্টে পুকুরের পানি। পানিতে কি আছে? পানিতে আছে অক্সিজেন, পানিতে আছে কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, আবার এই যে সূর্যের আলো, এটা আসতেছে তো পুকুরের বাইরে থেকে। এবার আসে কি কি জীব আছে? এই জীব আছে, তাই তো? আচ্ছা, অজীব উপাদানকে আমরা কয়টা ভাগে ভাগ করছি? একটা হচ্ছে তোমার জৈব আর হচ্ছে অজৈব। কি? জৈব অজৈব। তাহলে বলো তো, এই যে পানি, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এটা কি জৈব না অজৈব? উত্তর হচ্ছে অজৈব। প্রাণী পৃথিবীতে আসার আগেও এই সব উপাদান ছিল দুনিয়ায়, তাহলে এগুলো হচ্ছে অজৈব। আবার তাহলে এখানে জৈব উপাদানগুলো কি কি আছে? এই যে দেখো, জৈব মানে কি? কেউ একজন মারা গেছে, এই মৃতদেহের অংশ বিশেষ, ঠিক আছে? মৃতদেহের অংশ বিশেষ, এটা একটা জৈব পদার্থ হতে পারে। আবার এইখানে এরা যে বর্জ্য করতেছে, এখানে যে বর্জ্য আছে, তাই না? তাই না? এই পুকুরে কিছু বর্জ্য পদার্থ আছে যেগুলো এদের শরীর থেকে আসতেছে, এই জীবের শরীর থেকে আসতেছে, এর শরীর থেকে ধরো আসতেছে। বা এই মারা গেলে, এই ছোট মাছ, বড় মাছ, এরা মারা গেলে এদের যে অংশটা কি পানির সাথে মিশে আছে না? হ্যাঁ আপু, আছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের জৈব উপাদান। তাহলে জৈব উপাদান কি কি? এদের বর্জ্য, এই যে পুকুরে যে ছোট মাছ, বড় মাছ আছে, এদের বর্জ্য। আবার এরা মারা গেলে এদের দেহের অংশ, এদের মৃতদেহের অংশ, এগুলো হচ্ছে আমাদের অজীব উপাদানের মধ্যে জৈব উপাদান। বুঝছি? জি আপু, বুঝছি। এবার আসলে কি জীব আছে? তো জীবকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করি। একটা হচ্ছে উৎপাদক ক্যাটাগরি, একটা ক্যাটাগরি 1। কি কি? এটা মুছে ফেলি, এই পাশটা মুছে ফেলি, তাহলে শেষ আমাদের অজীব। চলো, জীবের মধ্যে আছে হচ্ছে উৎপাদক, খাদক, বিয়োজক। চলো আমরা বের করি। উৎপাদক কি? এই যে যারা খাদ্য তৈরি করতেছে সূর্যের আলো ইউজ করে, এরাই উৎপাদক। এই যে তোমার কচুরিপানা, শাপলা, আবার এই যে ছোট ছোট এই যে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ, এগুলো হচ্ছে উৎপাদক। আশা করি এইটুকু বুঝছো, লিখলাম না। খাদক, এদের মধ্যে সরাসরি খাদক কি? প্রথম স্তর, দ্বিতীয় স্তর আর হচ্ছে তৃতীয় স্তর। প্রথম স্তর কে কে হবে? যারা সরাসরি এই যে উদ্ভিদগুলোকে খাইতেছে। তাহলে সরাসরি কে খাইতেছে আমাকে একটু বলো তো। এই যে এদেরকে খাচ্ছে কি? এই যে আমাদের জু প্লাঙ্কটনরা খাচ্ছে। আবার কে খাচ্ছে? এই যে ছোট ছোট পোকা, এটা খাচ্ছে, তাই না? আবার ছোট ছোট মাছ, ওরাও অনেক সময় যে সব উদ্ভিদ খায়। তাহলে প্রথম স্তরের খাদক হবে কারা? হবে হচ্ছে এই জু প্লাঙ্কটন, এই যে জু প্লাঙ্কটন, সাদা দিয়ে দেখি, জু প্লাঙ্কটন। এর সাথে কি? এই যে ছোট ছোট পোকা উদ্ভিদ খাচ্ছে, পোকা, কীট পতঙ্গ, পোকা। আর কে খাচ্ছে? আমাদের এই যে ছোট ছোট মাছ, এটাও প্রথম স্তরের খাদক, খাচ্ছে এরা, তৃণভোজী উদ্ভিদকে খাচ্ছে। এরপর আসে দ্বিতীয় স্তরের খাদক, যারা এদেরকে খাচ্ছে। তো ছোট মাছকে খাচ্ছে কে? বড় মাছ। জি আপু, খাচ্ছে বড় মাছ। আবার এই যে পোকা, এই পোকাকে কে খায়? দেখা যায় যে ব্যাঙ খাচ্ছে। এই ব্যাঙ এই পোকামাকড়কে খাচ্ছে। আবার তোমার এই পুকুরে শামুক, ঝিনুকও থাকে।
এই পুকুরে তোমার শামুক ঝিনুকও থাকে। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে ছোট ছোট পোকা খাওয়া। তাহলে ছোট ছোট পোকাকে কে খাইতেছে? শামুক ঝিনুকও খাচ্ছে। দ্যাট মিনস শামুক ঝিনুক হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। এইবার আসো, তাহলে আমরা একটু বুঝছি দ্বিতীয় স্তরের খাদক। এবার আসো তৃতীয় স্তরের খাদক। ব্যাঙ কে খায়? আরে আপু, ব্যাঙকে সাপ খাচ্ছে, তাহলে সাপ তৃতীয় স্তরের খাদক। আবার চিন্তা করো যে এই যে বড় মাছ, বক এই বড় মাছকে খায় না? বক বড় মাছকে খায়। হ্যাঁ আপু, খায়। আর আমি বলতেছি একটা কথা, তোমার এই বই যেখানে বক আছে ওখানে সাথে সাথে কচ্ছপ আছে বা কচ্ছপ জাতীয় কিছু আছে, যেমন সুন্দরবনের সারস ছিল। তো আমি কেমনে মনে রাখছি? বকচ্ছপ একসাথে থাকবে। তো দেখো কচ্ছপ আবার কি করে? এই শামুক ঝিনুককেও খায়। তাহলে কি হয়ে গেল? ওরা তৃতীয় স্তরের খাদক হয়ে গেল। তাহলে এখন দেখো, এই যে বাস্তুতন্ত্র মানে কি? একটা সাপোর্টিং সিস্টেম। ওখানে কিছু উপাদান থাকবে, জীব, অজীব, তাই না? খাদক থাকবে, বিয়োজক থাকবে। এখন দেখো বিয়োজকটা এখানে কি হবে? ধরো পুকুরে এই মাছটা মারা গেল, তো ওর শরীরকে, ওর যদি মারা যায়, ওর যে মৃতদেহ, ওই মৃতদেহের অংশ বিয়োজন করতে বা ভাঙতে সাহায্য করবে কে? এই পুকুরে থাকা ছত্রাক, ব্যাকটেরিয়া। ওরা কি করবে? এই যে মৃতদেহকে ভেঙে এরকম কিছু অংশ তারা নিজে ইউজ করবে, আর বাকি অংশ এই যে পানিতে মিশাই দিবে। তখন এই যে মৃতদেহের যে বাকি অংশ, সেইটাকে খাদ্য হিসেবে নেবে কে? এই যে গাছ, এই যে উদ্ভিদ। এই উদ্ভিদ আবার খাদ্য হিসেবে নিবে। তাহলে এখানে দেখো খাদক পাইলা, বিয়োজক পাইলা, তারপরে কি উৎপাদক পাইলা, এই সাপোর্টিং সিস্টেমটা পাচ্ছ। তাহলে আমরা বলতে পারি না যে পুকুর এটা হচ্ছে একটা আদর্শ বা স্বয়ং সম্পূর্ণ বাস্তুতন্ত্রের উদাহরণ? তো আমাদের পুকুরের বাস্তুতন্ত্র শেষ। বইয়ে কি লেখা আছে? বইয়ে এই যে এত যা বলছি সব সেম জিনিস বইয়ে লেখা আছে, তাহলে আমাদের পুকুরের বাস্তুতন্ত্র শেষ হয়ে গেল না? এইবার আসো খাদ্য শৃঙ্খল। খুব সহজ জিনিস। এই যে ঘাসে খাচ্ছে পতঙ্গ, মানে ঘাসকে খাচ্ছে পোকাকে খাচ্ছে ব্যাঙকে খাচ্ছে সাপকে খাচ্ছে ঈগল। তাহলে দেখো ঘাসকে যখন পতঙ্গ খেয়ে ফেলে, তো ঘাসের মধ্যকার শক্তি পতঙ্গ নিয়ে নিল। আবার পতঙ্গকে যখন ব্যাঙ খায়, পতঙ্গের মধ্যকার শক্তি ব্যাঙ নিয়ে নিল। আবার ব্যাঙকে যখন খায়, এর শক্তি নিয়ে নিল। সাপকে যখন ঈগল খায়, সাপের শক্তি ঈগল নিয়ে গেল। এই যে একজনকে খেয়ে ফেলতেছে, কি বলছে এখানে দেখো? সকল জীব পুষ্টি চাহিদার দিক থেকে খেয়ে ফেলতেছে। কেন? কারণ ওদের পুষ্টি লাগবে এই জন্য। সো এই পুষ্টি চাহিদার দিক থেকে ধারাবাহিকভাবে যুক্ত, এই যে একটা চেইন হয়েছে, একটা শিকল হয়েছে একে অপরের সাথে, এই যে যুক্ত থেকে, এটাকেই বলা হয় হচ্ছে খাদ্য শৃঙ্খল। উদ্ভিদ উৎস থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর মধ্যে একে অন্যকে খাওয়ার মাধ্যমে শক্তির যে স্থানান্তর ঘটে তাকে খাদ্য শৃঙ্খল বলে। এই যে বললাম শক্তি যাচ্ছে এখান থেকে পাস হচ্ছে, অর্থাৎ শক্তির স্থানান্তর হচ্ছে, এটাই খাদ্য শৃঙ্খল। এরপর আমরা আরেকটু পেঁচাবো। এবার আসবো আমরা খাদ্য জাল জিনিসটাকে আমি যদি বলি, দেখো এইটা হচ্ছে একটা চেইন, একটা শিকল, তাই তো? একটা শিকল মানে এটা খাদ্য শিকল। তো এই একটা চিন্তা করো খাদ্য শৃঙ্খল, এই আর একটা খাদ্য শৃঙ্খল, এই একাধিক খাদ্য শৃঙ্খল যখন থাকে, আর এদের একটার সাথে একটা যখন কানেকশন থাকে, চিন্তা করো কানেকশন থাকবে, তো দেখতে কি জালের মতো মনে হইতেছে না? তো তখন আমরা এটাকে বলবো খাদ্য জাল। তাহলে খাদ্য জাল কখন বলবো? যে ধরো এটা একটা খাদ্য শৃঙ্খল, একাধিক খাদ্য শৃঙ্খল থাকবে। এখানে কি একটা আছে? একটা হইলে হবে না, একাধিক থাকতে হবে। এইটার একটা খাদ্য শৃঙ্খল, তো এই খাদ্য শৃঙ্খল থাকবে একাধিক, সাথে এদের মধ্যে আবার কানেকশনও থাকবে।
কানেকশনও থাকবে। তখন আমরা এটাকে কি বলবো, যে খাদ্য জাল। কি বলবো, খাদ্য জাল। এখন ধরো যে এইটা একটা খাদ্য শৃঙ্খল, এইটা একটা খাদ্য শৃঙ্খল, এইটা একটা খাদ্য শৃঙ্খল, তিনটা খাদ্য শৃঙ্খল আছে। একাধিক না? হ্যাঁ আপু একাধিক। এখন যদি এমন হয় যে এইটার দ্বিতীয় স্তরের খাদক এইটার প্রথম স্তরকে খাই ফেলছে, বা এইটা তৃতীয় স্তরের খাদক এটা দ্বিতীয় স্তরকে খাই ফেলছে, আবার এটা দ্বিতীয় ধরো হচ্ছে প্রথমকে খাইছে, ঠিক আছে, আবার এইটা তৃতীয় ধরো এটার দ্বিতীয়টাকে খাইছে, আবার এটা দ্বিতীয় ধরো প্রথমটাকে খাইছে, এইটা তৃতীয় ধরো আবার দ্বিতীয়টাকে খাইছে। তো দেখো এদের মধ্যে একটা কি কানেকশন বা নেটওয়ার্ক তৈরি হয়েছে না? এরা একাধিক খাদ্য শৃঙ্খল, কিন্তু এদের মধ্যে তো একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে, তাই না? কানেকশন তৈরি হয়েছে। তো তখন আমরা এটাকে বলবো খাদ্য জাল। তখন আমরা এইটাকে কি বলবো, খাদ্য শৃঙ্খল না বলে বলবো খাদ্য জাল। আচ্ছা, এখন তুমি এই ছবিটার দিকে খেয়াল করো যে এটা ঘাস, এখানে কয়টা খাদ্য শৃঙ্খল আছে আমরা বের করি চলো, কয়টা চেইন আছে বের করি চলো। এই যে দেখো এখানে একটা চেইন, যে ঘাস খরগোশ পেঁচা, লিখে দিই ঘাস খরগোশ পেঁচা, এটা একটা চেইন হলো। আবার দেখো এইটা একটা চেইন, ঘাস ফড়িং টিকটিকি পেঁচা, ঘাস ফড়িং টিকটিকি পেঁচা, ঠিক আছে লিখছি। আরেকটা কি শৃঙ্খল আছে, আরেকটা চেইন কি, 2 নাম্বার গেল, আরেকটা কি 2 নাম্বার গেল, ঘাস ফড়িং পেঁচা, ঘাস ফড়িং পেঁচা, ঠিক আছে ভালো কথা, ঘাস ফড়িং পেঁচা। তাহলে এই যে 3 নাম্বারটা চলে গেল। এইবার দেখো এইখানে ঘাস ইঁদুর সাপ পেঁচা, তাহলে এইটা আরেকটা 4 নাম্বার, ঘাস ইঁদুর সাপ পেঁচা গেল। আবার দেখো ঘাস ইঁদুর পেঁচা 5 নাম্বার, ঘাস ইঁদুর পেঁচা 5 নাম্বার। তো তুমি তাকাইলেই খেয়াল করো, তাকাইলেই একটু লক্ষ্য করো, দেখো যে এই শিকলের যে পেঁচা ও ইঁদুরকে খাইতে পারবে, হ্যাঁ আপু খাইতে পারবে। আবার ধরো যে এইখানে যে তোমার পেঁচা ছিল ও ডিরেক্ট কি এখানকার যে ফড়িং ওকে খাইতে পারতেছিল না, হ্যাঁ এই শিকলের যেই পেঁচা ও ডিরেক্ট ফড়িংকে খাইতে পারতেছিল না। তাহলে এরকম করে দেখা যাবে যে ওদের মধ্যে যে নেটওয়ার্কটা তৈরি হইতেছে, আর একাধিক শিকলের মধ্যে যে নেটওয়ার্ক তৈরি হইতেছে, এটা কি বলতেছে হচ্ছে খাদ্য জাল। এটা কি বলতেছে খাদ্য জাল। আশা করি এটা বুঝছো। আবার দেখা এখানকার পেঁচা ইঁদুরকে খাইতেছে, এই শিকলের পেঁচা আবার ইঁদুরকে খাইতেছে, এখানেও পেঁচা ইঁদুরকে খাইতেছে, তাই না? আবার দেখা যায় যে এই যে এই সাপ আবার এই খরগোশকে খাইতেছে, সাপ আবার দেখা যাবে যে এই খরগোশকে খাইতেছে। সো এই যে এই শিকলের মধ্যে যে কানেকশন হইতেছে, এই কানেকশনকে আমি বলবো খাদ্য জাল। আশা করি বুঝছি। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহটা যদি আমি তোমাদেরকে বোঝাই, সেটা হচ্ছে ধরো আমাদের সেই আগের এক্সাম্পলে চলে যাই, একদম ক্লাসের শুরুতে যে উদাহরণটা তোমাদেরকে দিছিলাম। কি বলছিলাম? আমি বলছিলাম যে এটা ঘাসকে খাচ্ছে ফড়িংকে খাচ্ছে বাবুই পাখিকে খাচ্ছে বাজ পাখি, তাই তো? বাজ পাখি। এখন আমাকে বলতো বাবা, এই যে ঘাস ও কি করে? সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে। ওই খাদ্যটা কি? ওই খাদ্যটা হচ্ছে শর্করা। তৈরি করতেছে কিভাবে? সূর্যের আলো ব্যবহার করে। তো এইটাকে আমরা বলতে পারি সৌরশক্তি। কি? সৌরশক্তি। জি আপু, সৌরশক্তি। এই আলোকে ব্যবহার করছে ঘাস, ব্যবহার করে বানাইছে হচ্ছে শর্করা।
তাহলে এই যে এই যে সৌরশক্তি, এই শক্তিটা এখন এই যে খাবার বানাইছে না, এর মধ্যে কি শক্তি হিসেবে থাকবে? রাসায়নিক শক্তি হিসেবে থাকবে। এর মধ্যে কি শক্তি হিসেবে থাকবে? এখন রাসায়নিক শক্তি হিসেবে থাকবে। রাসায়নিক শক্তি হিসেবে থাকবে। একটু ভেঙে বলি, সূর্যের আলোর ব্যবহার, সূর্যের যে আলো, হ্যাঁ, এটা হচ্ছে সৌরশক্তি। এখন এই সূর্যের আলো ব্যবহার করে ঘাস কি করছে? সূর্যের আলো নিচ্ছে, ঘাস কি করছে? সূর্যের আলো নিচ্ছে, তারপর তোমার বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিছে, মাটি থেকে পানি নিছে, এরপরে বিক্রিয়া টিক্রিয়া করে সে খাবার বানাইছে। এখন সে যে শর্করাটা বানাইলো, সে যে খাবারটা বানাইলো, এই খাবারের মধ্যে ওই সূর্যের আলোর ওই শক্তিটা জমা হয়ে আসে না? জমা হয়ে আসে না? জমা হয়ে আসে না? হ্যাঁ, জমা হয়ে আসে না? এখন যেই শক্তিটা এই যে জমা হয়ে আছে খাবারের মধ্যে, সূর্যের আলোর যে শক্তিটা, সেই যে খাবার বানাইলো বিক্রিয়া টিক্রিয়া করে এই খাবারের মধ্যে জমা হয়ে আছে, ওই শক্তিটাকে আমরা বলি রাসায়নিক শক্তি। কেন রাসায়নিক শক্তি বলছি? কারণ সেই যে বিভিন্ন বিক্রিয়া টিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া টিক্রিয়া, এই যে মাটি থেকে পানি নিচ্ছে, আলো নিচ্ছে, তোমার বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে এই যে বিক্রিয়া করে যে বানাইছে, এই জন্য আমরা এটাকে বলতেছি যে সৌরশক্তি এখন এই খাবারের মধ্যে রাসায়নিক শক্তি হিসেবে আছে, রাসায়নিক শক্তি হিসেবে আছে। এরপরে এই ঘাসকে যখন ফড়িং খায়, ঘাসের মধ্যকার শক্তি ফড়িং চলে যায়, ফড়িংয়ে চলে যায়, এই শক্তি ফড়িংয়ে চলে যায়। ফড়িংকে বাবুই পাখি খাইলে ফড়িংয়ের শক্তি বাবুই পাখির মধ্যে চলে যায়, এটাকে খাইলে বাজ পাখির মধ্যে চলে যায়, চলে যায়। আবার এই বাজ পাখি যদি মরে যায় তখন কি বিয়োজককে পচায় না? বিয়োজককে কি করে? ভেঙে ফেলে না? তখন বিয়োজক কিন্তু এই বাজ পাখির মৃতদেহ থেকে শক্তি নেয়। এই যে ভেঙে ফেলছে, ভেঙে যাওয়া অংশ থেকে কিন্তু এই বিয়োজকও শক্তি নেয়, শক্তি নেয়, শক্তি নেয়। বুঝছি? জি আপু, বুঝছি। বাট পয়েন্ট হচ্ছে, ধরো যে ঘাস 100 টাকার শক্তি নিচ্ছে সূর্যের আলো থেকে, 100 টাকার শক্তি নিচ্ছে ঘাস, ঠিক আছে? ফড়িং এই যে 100 টাকার শক্তি সে নিল, নেওয়ার পর কি করবে? এই ফড়িং কি এক জায়গায় দাঁড়ায় থাকবে? না, ফড়িং হাঁটা চলা করবে, ফড়িং দৌড়াদৌড়ি করবে, ফড়িং লাফাবে, ফড়িং খাওয়ার সময় খাবে, হজম করবে, শ্বাস প্রশ্বাস নিবে। এতে ফড়িংয়ের কি শক্তি লাগবে না? শক্তি লাগবে না, শক্তি খরচ হয়ে যাবে না? তো সে যে এই যে 100 টাকার শক্তিটা নিছে ঘাস থেকে, ফড়িংয়ের শরীরে এই 100 টাকার শক্তি এখন থাকবে না, থাকবে না। ফড়িংয়ের শরীরে থাকবে 10 টাকার শক্তি, 10 টাকার শক্তি। এখন এই বাবুই পাখি যখন ফড়িংকে খাবে, সেই 10 টাকার শক্তি নিল না, 10 টাকার শক্তি নিল না। এখন 10 টাকার শক্তি নেওয়ার পরে সে কি কাজ টাজ করছে, চলাফেরা করছে, উড়াউড়ি করছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছে, তাই না? তো ওর মধ্যে ওই শক্তির অপচয় হয়ে যায় না? ওর মধ্যে শক্তি থাকে কতটুক? থাকে 1 টাকার। এরপর বাবুই পাখিকে যখন বাজ পাখি খেয়ে ফেলে, ওই 1 টাকার শক্তি নিচ্ছে, 1 টাকার শক্তি নিচ্ছে, 1 টাকার শক্তি নিচ্ছে। কিন্তু বাজ পাখিও কি সেমভাবে ওর মধ্যে 1 টাকার শক্তি থাকে না, সেমভাবে ওর কাছে ধরো 0.1 টাকার শক্তি থাকে। তারপরে বাজ পাখি যখন মারা যায়, ওর যে মৃতদেহের অংশ, ওর মৃতদেহের অংশকে এই যে বিয়োজক কি করতেছে, মৃতদেহকে বিয়োজন করতেছে, ভেঙে ফেলে, তখন এই বাজ পাখির শক্তি কি বিয়োজক নিয়ে নেয়। তার মানে কি 0.1 টাকার শক্তি বিয়োজক নিয়ে নেয়, কিন্তু ও সেমভাবে পুরোটা মানে ও সেমভাবে দেখা যায় যে এই যে শক্তির অপচয় করে ফেলে বা শক্তি ইউজ করে ফেলে, পুরাটা ওর মধ্যে থাকে না, এই 0.1 টাকা বিয়োজকের মধ্যে থাকে না। তাহলে ওর মধ্যে ধরো যে তোমার এই যে 1/100 টাকা, এরকম পরিমাণের টাকা, এরকম পরিমাণের শক্তি থাকে, এরকম পরিমাণের শক্তি থাকে, তাই না? সো তুমি দেখো, যত তোমার যাচ্ছে শক্তি কি কমতেছে না? শক্তি প্রবাহ যত হইতেছে, শক্তির পরিমাণ তত কমতেছে, শক্তির পরিমাণ তত কমতেছে। আর একটা জিনিস কি দেখলাম শক্তির পরিমাণ কমতেছে, ঠিক আছে, আর বাকি যে বেশিরভাগ শক্তি সেটা কি করে? সে ইউজ করে সে এটাকে তোমাদের বইয়ের ভাষায় এইখানে আমরা বলবো যে সে বাইরে বের করে দিচ্ছে,
সে বাইরে বের করে দিচ্ছে। এই যে যে সে 100 টাকার থেকে এই যে ফড়িং 100 টাকা নিল, নেওয়ার পরে তার কাছে আলটিমেটলি 10 টাকা যে রইল, বাকি 90 টাকা কই? বাকি 90 টাকা সে কি করছে? কাজে লাগাইছে না? কাজে লাগাইছে না? চলাফেরা করছে, তোমার দৌড়াদৌড়ি করছে, হজম করছে, শ্বাস প্রশ্বাসে কাজে লাগাইছে। তো যতটুক সে এই যে কাজে লাগাইছে, এটাকে আমরা বলবো যে বের করে দিছে, পরিবেশে বের করে দিছে। কি বলবো এইটুককে আমরা বলবো পরিবেশে বের করে দিছে, পরিবেশে বের করে দিছে। কোন প্রক্রিয়ায়? শ্বসন। পরিবেশে বের করে দিছে কিভাবে? শ্বসন প্রক্রিয়ায়, তাপের মাধ্যমে। এই দেখো, এইবার আসে এই চার্টে সৌরশক্তি থেকে উৎপাদক মানে সূর্যের আলো ব্যবহার করে সবুজ উদ্ভিদরা খাবার তৈরি করে, শর্করা বা খাবার তৈরি করে। কত পার্সেন্ট ইউজ করে জানো? সৌরশক্তির মাত্র 2% ইউজ করে সবুজ উদ্ভিদ খাবার তৈরি করতেছে, মাত্র 2% ইউজ করতেছে সৌরশক্তির। এবার দেখো, এই উৎপাদককে যখন তৃণভোজী খাবে, ধরো উৎপাদক ছিল ঘাস আর তৃণভোজী হচ্ছে ফড়িং, আর ধরো এই উৎপাদকের মধ্যে 100 টাকার শক্তি আছে, 100 টাকার শক্তি আছে ধরো, তাহলে এই ফড়িংটা কি করবে? সে 100 টাকার শক্তি তো নিবে। সে যখন এই ঘাসকে খাবে, সে 100 টাকার শক্তি তো নিবে, কিন্তু তার শরীরে 100 টাকার শক্তি থাকবে না। সে যখন চলাফেরা করবে, তারপর শ্বাস নিবে, হজম করবে, তখন তার ওই 100 টাকার শক্তি থেকে, এই 100 টাকা যে নিছিল এখান থেকে কিছু শক্তি কি হবে? এই যে চলাফেরা, হজম, এগুলোর ক্ষেত্রে ব্যয় হয়ে যাবে। এই যে চলাফেরা, হজম, এগুলোর ক্ষেত্রে ব্যয় হয়ে যাইতেছে। এইটাকেই শুদ্ধ ভাষায় লিখছে যে শ্বসন ক্রিয়ার বিনষ্ট শক্তি তাপ হিসেবে বাইরে বের হয়ে যায়। অর্থাৎ এই যে 100 টাকার শক্তি সে নিছিল, 100 টাকার শক্তি নিছিল, ওর মধ্য থেকে তার এখন আছে ধরো 10 টাকার শক্তি, আর বাকি শক্তি সে কি করছে? বাকি শক্তি সে বের করে দিছে তাপ হিসেবে, পরিবেশে বের করে দিছে। এই জন্যই হচ্ছে এই যে অ্যারো যে পরিবেশে বের করে দিছে। কি কেন বের হচ্ছে এটা যদি ভেঙে বলি, এই যে দৌড়াদৌড়ি করছে, হজমে শ্বাস প্রশ্বাস নিতেছে না ফড়িং, সেক্ষেত্রে কি তার এই যে শ্বসন ক্রিয়ায় শক্তি লাগতেছে না, ওইখানটাতে এই ব্যয়টা হইতেছে। তো ওই কথাটাকেই তার বইয়ের ভাষায় লিখছে হচ্ছে এইটা, বুঝছি। এইবার আসি হচ্ছে এইটাকে যখন মাংসাশী খাইছে, তাহলে তৃণভোজী কতটুকু ইউজ করছে? ওর মধ্যে আছে কতটুক? তৃণভোজীর মধ্যে আছে কতটুক? 10 টাকার শক্তি। এই 10 টাকার শক্তি আবার তৃণভোজীকে যখন খেয়ে ফেলবে মাংসাশী, 10 টাকার শক্তি নিল, কিন্তু ওর মধ্যে থাকবে 1 টাকার শক্তি, কারণ বাকি সে বের করে দিছে। বাকি সে এই যে চলাফেরা, হজম ইত্যাদি ক্ষেত্রে কাজে লাগায়, অর্থাৎ এটাকে বইয়ের ভাষায় যদি বলি, সে এরকম বের করে দিছে, পরিবেশে তাপ হিসেবে বের করে দিছে। এই যে চলাফেরা, হজম, এইটা কি বলতেছে? হচ্ছে শ্বসন ক্রিয়ায় বিনষ্ট শক্তি। সেটা কি হিসেবে বের করে দিতেছে? তাপ শক্তি হিসেবে বের করে দিচ্ছে। এরপরে এরা যখন মারা যাবে, দেখো এইখানেও বের করে দিতেছে, এই স্তরেও বের করে দিচ্ছে, তাই না? এই জন্য এই দুইটা অ্যারো দেখাইছে যে হ্যাঁ, এখানেও বের হয়, এখানেও বের হয়, এখানেও বের হয়। নেক্সট আসি যে দেখো এরা মারা গেল, মারা যাওয়ার পরে বিয়োজক কি করবে? এদের যে মৃতদেহ সেটাকে পচাইতে হেল্প করবে, ভাঙতে বা বিয়োজন করতে হেল্প করবে। এদের মৃতদেহকে এই যে মৃতদেহের অংশকে সে মৃতদেহকে সে ভাঙতে সাহায্য করবে, বিয়োজক ভাঙতে সাহায্য করবে। তো এই মৃতদেহের এই একটা অংশ, মৃতদেহকে সে যখন ভাঙলো, বিয়োজন করলো, ওই একটা অংশ সে নিজে ইউজ করে, তাই না? তার মানে ওই একটা অংশের শক্তি, এদের মৃতদেহের একটা অংশের শক্তি এই বিয়োজকের মধ্যে গেল। কিন্তু এই বিয়োজকের মধ্যেও কিন্তু ধরো যে এই মাংসাশী, ওর মধ্যে 1 টাকার শক্তি ছিল,
ওর মধ্যে ধর 1 টাকার শক্তি ছিল, ঠিক আছে? তাহলে ও বিয়োজক নিচ্ছে 1 টাকার শক্তি, কিন্তু এইখানেও আবার শক্তি হারায় যায়, পরিবেশে হারায় যায়। তাহলে বিয়োজকের শরীরে 1 টাকার শক্তি থাকবে না, ওর শরীরে ধরো থাকবে 0.1 টাকার শক্তি। ওর শরীরে ধরো থাকবে 0.1 টাকার শক্তি। তার মানে কি ওর থেকেও শক্তি বের হয়ে যাচ্ছে, ও পুরাটা কাজে লাগাতে পারতেছে না, ওর থেকেও কিছু পরিমাণ শক্তি, বেশিরভাগ শক্তি বের হয়ে আসতেছে পরিবেশে, ঠিক আছে? তাপ হিসেবে বের হয়ে আসতেছে। এইটাই বোঝাইছে এখানে, এইটাই বোঝাইছে। তাহলে আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন যদি আমরা একটু বইয়ে যাই, বইয়ে কি বলছে যে সবুজ উদ্ভিদের মাধ্যমে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়েছে। রাসায়নিক শক্তি একটা থেকে একটার মধ্যে দিয়ে প্রবাহিত হইতেছে, প্রবাহিত হওয়ার সময় শক্তি হ্রাস পেতে থাকে, এটাই বলছে। তাহলে সবচেয়ে কম দেখা যায় শক্তি কোথায়, কার মধ্যে সবচেয়ে কম দেখা যায়? এই যে সর্বোচ্চ খাদকে শক্তি প্রবাহ কম থাকে, সবচেয়ে বেশি কম থাকে। প্রতিটি স্তরে শক্তি হ্রাস পাইতেছে আমরা দেখলাম। দেখো এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আছে যে প্রতি স্তরে শক্তি হ্রাস পেলেও বিয়োজক যখন বিভিন্ন বর্জ্য পদার্থের বিক্রিয়া ঘটে তখন অজৈব পুষ্টিদ্রব্য প্রবেশের মধ্যে পুষ্টি ভাণ্ডার এইখানে একটা জিনিস লেখা আছে, এই যে পুষ্টিদ্রব্য চক্রাকারে প্রবাহিত হয়, শক্তি প্রবাহ একমুখী। এইটা হচ্ছে টুইস্ট। দেখো বিয়োজক যখন শক্তিটা নিচ্ছিল মৃতদেহের অংশ থেকে, ওই শক্তি সে তার মধ্যে কিছু ছিল, আর বেশিরভাগ কি করছে, সে বের করে দিচ্ছে। বেশিরভাগ কি হয়, এই যে পরিবেশে বের করে দিচ্ছে, তাই তো, তাপ হিসেবে বের করে দিচ্ছে। এই শক্তি কিন্তু আবার উৎপাদক নেয় নাই, এই শক্তি কিন্তু উৎপাদক নেয় নাই। আমি কি বলছি একবারও যে এই চক্রে এইটা এখান থেকে গেছে? এটা কি একবারও বলছি? আমি কিন্তু এটা বলি নাই, তার মানে শক্তির যে কাহিনী এখানেই শেষ, শক্তির কাহিনী এখানেই শেষ। তাহলে শক্তি হলো একমুখী। আমরা যদি আমাদের উদাহরণে যে আগের উদাহরণ ধরো, যে ঘাসকে খাচ্ছে ঘাস ফড়িংকে খাচ্ছে বাবুই পাখিকে খাচ্ছে বাজ পাখি। এবার চিন্তা করো তো বাবা, ঘাসের মধ্যে যে পুষ্টি উপাদান, এই ঘাস খেয়ে বেঁচে আছে কে? ফড়িং না? ঘাসের পুষ্টি উপাদান খেয়ে বেঁচে আছে ফড়িং। এবার ফড়িংয়ের মধ্যকার পুষ্টি উপাদান খেয়ে বেঁচে আছে আমাদের বাবুই পাখির মধ্যকার পুষ্টি উপাদান খেয়ে বেঁচে আছে আমাদের বাজ পাখি যখন মারা যায়, বিয়োজকরা যখন ওর শরীর পচায় ফেলে তখন কি বানায়? নাইট্রোজেন, ফসফরাস, এইসব উপাদান বানায় না? এইসব উপাদান বানায় ফেলে। এই উপাদান পরবর্তীতে কি হয়? মাটির সাথে মিশে পরবর্তীতে ওই মাটি থেকে এই পুষ্টি উপাদানগুলো নিয়ে পরবর্তীতে বিভিন্ন ধাপে এই পুষ্টি উপাদানগুলো নিয়ে ঘাসগুলা কি বড় হইতেছে না? তার মানে কি দেখো, এর পুষ্টি নিছে, আবার এই মারা যাওয়ার পরে এই পুষ্টি এই যে ঘাস নিছে। তাহলে কি পুষ্টিটা একটা সাইকেলের মতো না, একটা চক্র না যে চলতেছে। কিন্তু এইখানে কি শক্তি একটা জায়গায় শেষ হয়ে গেছে না? এখান থেকে কিন্তু কোনো শক্তি এখানে আসতেছিল না। তার মানে কি শক্তি হচ্ছে একমুখী আর পুষ্টি প্রবাহ হচ্ছে চক্রাকার। আশা করি এটুকু বুঝছো। এমসিকিউ এর জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। এইবার দেখো ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্রের ভূমিকা। আজকে ক্লাসে যা পড়াইছি এর মধ্যে আছে, তাই এটা রিপিট করলাম না। এরপর আসে এমসিকিউ এ, নিচের কোনটি প্রথম স্তরের খাদক, অর্থাৎ যারা এই যে গাছ বা ঘাস এগুলাকে খায়? তো দেখো ফাইটোপ্লাঙ্কটন, ও তো নিজেই খাবার উৎপন্ন করে, ক্ষুদ্র উদ্ভিদ, ও তো হবে না। বাঘ কি ঘাস বা গাছ খায়? না। বক কি খায়? না। তাহলে উত্তর হবে কি? শামুক। নেক্সট আসি, নিচের কোন খাদ্য শৃঙ্খলটি সঠিক? কোনটা সঠিক? ফাইটোপ্লাঙ্কটন, ছোট মাছ, জুপ্লাঙ্কটন। দেখো ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে ক্ষুদ্র উদ্ভিদ। এই ক্ষুদ্র উদ্ভিদকে মেইনলি আগে খাবে হচ্ছে ক্ষুদ্র প্রাণী, ওই ক্ষুদ্র প্রাণীকে খাবে হচ্ছে ছোট মাছ। তাহলে এটা ভুল। ফল খায় পোকাকে খায় পাখি। ওকে, এটা মাথায় থাকলো। ঘাস খাচ্ছে কচ্ছপ,
কচ্ছপকে খাইতেছে ছোট মাছ। এটা জীবনে হয়? ছোট মাছ কচ্ছপকে খাবে? বাবা আরে বাবা। এরপর আসি কি ক্ষুদিপানা। ক্ষুদিপানা হচ্ছে গিয়ে তোমার কোন একটা ছোট ছোট উদ্ভিদ, এটাকে খাইতেছে হচ্ছে মানে ক্ষুদিপানা বলতে বোঝানো হয়েছে কোনো ছোট ক্ষুদে উদ্ভিদ বুঝাইছে আই গেস। এইটাকে খাইতেছে মাছ, মাছকে খাইতেছে শামুক। শামুক কখনো মাছকে খাবে না। উত্তর হবে হচ্ছে ফল, পতঙ্গ, পাখি। এবার আমাদের এটা দিয়ে দিছে, বলছে যে সি এর অন্তর্ভুক্ত নিচের কোনটি, মানে বিয়োজক নিচের কোনটি। সি বলে দিছে বিয়োজক, বিয়োজক কোনটি? ব্যাকটেরিয়া, ছত্রাক, সহজ হিসাব। উপরের ছকে এক্স এর উপর ওয়াই নির্ভরশীল, এ এর উপর বি নির্ভরশীল, এ ও সি নির্ভরশীল। দেখি উপরের ছক কি। এক্স কি? এক্স হচ্ছে একটা অজীব উপাদান। অজীব উপাদান, হ্যাঁ অজীব উপাদান হইতে পারে আলো, হইতে পারে পানি, ইয়েস, তাহলে এটা ঠিক আছে। এর উপর বি নির্ভরশীল, অবশ্যই গাছ। এ হচ্ছে উৎপাদক, উৎপাদক হইতে পারে ঘাস, ঘাসের উপর কি ধরো যে খাদক হইতে পারে ফড়িং। নির্ভর করবে না? বাঁচবে নইলে? না, বাঁচবে না। এ ও সি পরস্পর নির্ভরশীল, হ্যাঁ ঠিক আছে, তিনটাই হবে উত্তর। কারণ এই বিয়োজক থেকে যে পুষ্টি আসবে, মানে এই বিয়োজক পচাই টচাই যে পুষ্টি বানাবে, ওই পুষ্টিটাই আলটিমেটলি ঘাস নিবে। তাহলে হ্যাঁ তিনটাই ঠিক আছে। এরপর আসি আরও কিছু এমসিকিউ। অজীব উপাদান কয় ধরনের? অজীব উপাদান দুই ধরনের ছিল, দুই ধরনের ছিল। একটা হচ্ছে জৈব, অজৈব। জৈব, অজৈব। কোনটি অজীব উপাদান? জৈব, অজৈব, এই যে বাকিগুলো জীব। বাস্তুতন্ত্রের উপাদান কয়টি? বাস্তুতন্ত্রের উপাদান দুইটি, জীব, অজীব। অজীব আবার দুই প্রকার। বাস্তুতন্ত্রের সজীব উপাদান কয়টি? সজীব উপাদান কয়টি? আসতেছি, দাঁড়াও। বাস্তুতন্ত্রের জৈব উপাদান কোনটি? জৈব, জৈব আসবে কোথা থেকে? হয় বর্জ্য বা হচ্ছে মৃতদেহ অংশ, মৃত জীব। উত্তর হবে মৃত জীব। নেক্সট, কোনটি উৎপাদক? যে খাবার তৈরি করতেছে, সবুজ উদ্ভিদ। নেক্সট, যখন মানুষ ভাত আলু খায়, মানে ভাত আলু কি উদ্ভিদ জাতীয়, তাই না? উদ্ভিদ থেকে আমরা পাই, চাল গম এগুলো থেকে তো পাইতেছি। তার মানে ওগুলো হচ্ছে ভাত আলু, এগুলো হচ্ছে আমরা চাল এগুলো থেকে পাই। আবার আলু, আলু এগুলো হচ্ছে কি উদ্ভিদ শ্রেণীর, দ্যাট মিনস এরা হচ্ছে উৎপাদক। তো এই উৎপাদককে যখন আমি খাইতেছে তখন মানুষ হয়ে যাবে প্রথম স্তরের। নেক্সট, যারা প্রথম স্তরের খাদকদের বাচ্চা তাদেরকে বলা হয় দ্বিতীয় স্তরের খাদক। বাংলাদেশের বনভূমিকে তিনটা অঞ্চলে ভাগ করা হয়। সিলেট দিয়ে মনে রাখতে বলছিলাম, সিলেট দিয়ে মনে রাখতে বলছিলাম। সিলেট দিয়ে সিলেটকে মনে রাখবা, টতে টাঙ্গাইল মনে রাখবা, আর লতে খুলনা, খুলনার মাঝখানে ল, সিলেটের মাঝখানে ল, খুলনা। নেক্সট, কোনটি সুন্দরবনের সর্বভুক, অথবা কোন প্রাণীটি সর্বভুক যে সবাইকে খাইতেছে? সুন্দরবনের দুইটা ছিল, একটা বাঘ আর একটা হচ্ছে শূকর। নেক্সট, সুন্দরবনের তৃতীয় স্তরের খাদক কোনটি? তৃতীয় স্তরের খাদক বাঘ, বাঘ, কারণ বাঘ শূকর ওদেরকে সহজে খাইতে পারে না, মানে বাঘ শূকর ইত্যাদি প্রাণীকে সহজে অন্য প্রাণী খায় না, মানে মেইনলি বাঘ, বাঘকে খাবে, শিকার করে না সহজে সুন্দরবনে কোনো প্রাণী। নেক্সট, কোনটি প্রথম স্তরের খাদক? মানে সুন্দরবনে এমন কোনো প্রাণী নাই যে বাঘকে শিকার করতে পারে, ঠিক আছে, তো ধরা হয়েছে বাঘ। কোনটি প্রথম স্তরের খাদক, অর্থাৎ যে ঘাস বা ইয়া খায়, উদ্ভিদ খায়, পাখি। হরিণ কোন স্তরের খাদক? হরিণ কি খায় জানো? হরিণ খায় হচ্ছে লতা পাতা, তাহলে হরিণ হবে প্রথম স্তরের খাদক। কোন উদ্ভিদ প্রতিদিন জোয়ার ভাটায় নিমজ্জিত হয়? জোয়ার ভাটার কথা মানেই সুন্দরবনের কথা মনে পড়তেছে, সুন্দরবন। তাহলে সুন্দরবনের কোন উদ্ভিদ? ম্যানগ্রোভ উদ্ভিদ, কারণ সুন্দরবনকে বলা হয় ম্যানগ্রোভ বন। কোনটির মূল খারাপভাবে মাটির উপর উঠে আসে? এ তো জবা জীবন মাটি, এগুলো সবগুলোর মূল হচ্ছে মাটির নিচে থাকে, সুন্দরবনের গুলো থাকে হচ্ছে উপরে। নিচের কোন খাদ্য শৃঙ্খলটি সঠিক? মানুষ কে খাচ্ছে গম, ব্যাংকে খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে ঈগল। হ্যাঁ এইটা ঠিক। ব্যাং কে খাচ্ছে ময়ূর, ময়ূরকে সাপ খাচ্ছে, এটা কখনো হয় না, বরং ময়ূর সাপকে খায়। নিচের কোন খাদ্য শৃঙ্খলটি সঠিক? ঘাস খায় ইঁদুর, ইঁদুরকে খায় সাপ, সাপকে খায় ঈগল। তার বলছে ঘাসকে খায় ব্যাং, ব্যাংকে খায় সাপ, সাপকে খায় ঈগল। ঘাসকে খায় খরগোশ, খরগোশকে খায় সাপ, সাপকে খায় ইঁদুর। বাহ। ঘাসকে খায় মানুষ, বাহ
ঘাসকে ইঁদুর, ঘাস, ব্যাঙ, সাপ, ঈগল। বাস্তুতন্ত্রের সজীব উপাদান কয়টি? 3টি। কি কি? উৎপাদক, খাদক, বিয়োজক। তিনটা 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 বুঝছি। নেক্সট 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 আসে, কোন খাদ্য শৃঙ্খল কি সঠিক? সঠিক কোনটা? ঘাসকে খায় ফাইটোপ্লাঙ্কটন, ভুল। জুপ্লাঙ্কটন, ভুল। আগে ফাইটোপ্লাঙ্কটন। উদ্ভিদকে খায় প্রাণী, প্রাণীকে উদ্ভিদ, এটা হবে না। ইয়েস, দিস ওয়ান। দেখছো? নেক্সট, কোন খাদ্য শৃঙ্খলটি সঠিক? বাঘ খায় হরিণ, আচ্ছা ঘাস খায় হরিণে, হরিণকে খায় বাঘ, এ তো পোলাপানো পারবে। ঘাস খায় হরিণে, হরিণকে খায় বাঘ। এটা একটা বোর্ড কোশ্চেন, তুমি দেখছো? নিচে কোনটি সঠিক? ঘাস ফড়িংকে ঘাস খায়, বাহ। ঘাসকে ঘাস ফড়িং খায়, ঘাস ফড়িংকে ছোট মাছ খায়। দোয়েলকে মাছি খায়, এটা জীবনে হবে? ঘাসকে ঘাস ফড়িং খায়, ঘাস ফড়িংকে পাখি হয়, এইটা হবে। সূর্যের কত পার্সেন্ট? মাত্র পড়াইছি, 2% হবে। সৌরশক্তি কোন শক্তিতে রূপান্তর হয়? মাত্র পড়াইছি, রাসায়নিক শক্তিতে, কারণ বিভিন্ন বিক্রিয়ার ফলে খাবার তৈরি করতেছে, সো রাসায়নিক শক্তি হয়ে গেল। কোন প্রক্রিয়ার মাধ্যমে জড় ও জীবের মধ্যে সংযোগ তৈরি হয়? সালোক সংশ্লেষণ, কারণ এই যে খাবার তৈরি করতেছে, এই খাবারের মাধ্যমেই তো এত কিছু হইতেছে। কোন শক্তি সংরক্ষিত হয়েছে? আচ্ছা, জড় জীব জগতের মধ্যে আলো সংযোগ সৃষ্টি হয়। দেখো জড় এখানে কি বুঝাইছে? সূর্যের আলো, এটা কি জড় পদার্থ? আবার সূর্যের আলোকে কে নিতেছে? উদ্ভিদ নিচ্ছে, উদ্ভিদ নিচ্ছে। তো কি সূর্যের আলো জড়, জড়কে নিচ্ছে জীব, এই উদ্ভিদ থেকে আবার আমরা পাইতেছি। তাহলে কি তাহলে কি জড় আর জীবের মধ্যে সংযোগ সৃষ্টি করতেছে খাদ্যের জন্য। আমরা খাদ্য তৈরি করতে পারি না, খাদ্যের জন্য। তাহলে খাদ্য তৈরির প্রক্রিয়াকে বলে সালোক সংশ্লেষণ। উত্তর সালোক সংশ্লেষণ। কোনটিতে শক্তি সংরক্ষিত হয়েছে? ব্যাঙকে সাপ খাইছে, সাপকে ঈগল খাইছে। ঘাস ফড়িংকে ব্যাঙ খাইছে, ব্যাঙকে সাপ খাইছে, সাপকে ঈগল খাইছে। ঘাসকে ঘাস ফড়িং খাইছে, ঘাস ফড়িংকে ব্যাঙ খাইছে, ব্যাঙকে সাপ খাইছে, সাপকে ঈগল খাইছে। দেখো এর মধ্যে সবচেয়ে ছোট চেইন কোনটা? সঠিক ছোট চেইন এটা না, তার মানে এইটাই শক্তি সংরক্ষিত হয়েছে। আর বাকিগুলোয় যাইতে 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 কি শক্তি হ্রাস হয়ে গেছে, শক্তি হ্রাস হয়ে গেছে। নেক্সট, দ্বিতীয় স্তরের খাদক কোনটি? দ্বিতীয় স্তর মানে হচ্ছে এই যে ঘাস, ফড়িং, বাবুই। বাবুই হচ্ছে দ্বিতীয় স্তর। তাহলে বাবুইয়ের মতন কারা? গরু ছাগল তো ঘাস খাইতেছে, অর্থাৎ ফড়িং এর মতন, ওরা হবে না। পাখি, ব্যাঙ, বাকি রইল 2 আর 3, 2 আর 3 অ্যান্সার শেষ। প্রথম শ্রেণীর খাদককে? মানুষ সব শ্রেণীর, তাহলে মানুষ হবে। গরু ছাগল, হ্যাঁ গরু ছাগলও হবে, কারণ ওরা ঘাস বা উদ্ভিদ খাচ্ছে। নেক্সট, মানুষ কোন স্তরের মধ্যে পড়ে? 3টা স্তরের মধ্যে পড়ে। কেন পড়ে বলছি? প্রথম স্তর কখন? যখন ভাত, ফলমূল এগুলা খাবে মানুষ, তখন প্রথম স্তর, কারণ এগুলো উদ্ভিদ জাতীয়। দ্বিতীয় স্তর কখন হবে? যখন ধরো খাসির মাংস খাইতেছো, খাসির মাংস খাইতেছো, ছাগল খাইতেছো। ছাগল কি হয়? ঘাস খায় না। তাহলে প্রথম স্তরকে খাইছে দেখে দ্বিতীয় স্তর হয়ে গেছে। আর তৃতীয় কখন? তৃতীয় স্তর কখন হবে? যখন ধরো মাছ খাইতেছে, বড় মাছ খাইতেছে, বড় মাছ খাইতেছে, বড় মাছ খাইতেছে, তখন হইল তৃতীয় স্তর। এবার আসি, কোন খাদ্য শৃঙ্খলটি সঠিক? আগে দেখি, এটা হচ্ছে বড় মাছ বুঝাইছে, আগে আইডেন্টিফাই করি। এল দ্বারা বুঝাইছে বড় মাছ, আচ্ছা। এম দ্বারা বুঝাইছে, এম দ্বারা বুঝাইছে হচ্ছে তোমার উদ্ভিদ, তাই তো? উৎপাদক, ইয়েস উৎপাদক। এখান থেকে তুমি না দেখতে পারো, মিলাইতে পারো কিভাবে। এম দেখো, উদ্ভিদ হচ্ছে উৎপাদক, তার মানে উৎপাদক চেইনের শুরুতে থাকবে। কোন চেইনের শুরুতে? উৎপাদক বা উদ্ভিদ আছে এই যে উৎপাদক মানে কি? এম। তাহলে এম আছে কোনটা শুরুতে? এইটা। নেক্সট, এটা অ্যান্সার। নেক্সট, পি অংশটি এক প্রকার জৈব। পি দ্বারা এখানে কি বুঝাইছে? পি দ্বারা বোঝানো হয়েছে যে এদের কোন একটা মৃতদেহের অংশ বা হচ্ছে বর্জ্য পদার্থ, এগুলো বোঝানো হয়েছে এই পুকুরে। তাহলে এটা হচ্ছে একটা জৈব উপাদান হবে। হ্যাঁ, তো মৃতদেহ
মৃতদেহকে কে খাবে? অণুজীবের খাদ্য। হ্যাঁ, অণুজীবের খাদ্য। উৎপাদকের খাদ্য কি হবে? না, উৎপাদকের খাদ্য তো হবে না। তাহলে কারণ উৎপাদক তো নিজেই খাদ্য তৈরি করে, উৎপাদক কিন্তু নিজেই খাদ্য তৈরি করে। তাহলে উত্তর হবে 1 আর 2। আচ্ছা, নেক্সট কি বলছে যে এই যে সূর্যের আলো, এটা হচ্ছে সবুজ উদ্ভিদ, ঘাসফড়িং, ব্যাঙ আর হচ্ছে বিয়োজক। এটা ব্যাখ্যা করো। ব্যাখ্যা করার কি আছে? বইয়েই দেখবা সুন্দর করে আছে যে এটা সূর্যের আলো। এর মধ্যে কে কে উৎপাদক? উৎপাদক, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক, আর লাস্টে বিয়োজক নিয়ে একটু বর্ণনা করে দিবা। বিয়োজক নিয়ে বর্ণনা করে দিবা। ঠিক আছে। এফ চিত্রটির শক্তি প্রবাহ একমুখী কেন? শক্তি প্রবাহ কেন একমুখী সেটা কিন্তু আমি বর্ণনা করছি। শক্তি প্রবাহ কেন একমুখী সেটা বর্ণনা করছি যে এখান থেকে এখান থেকে এখান থেকে যখন যায় শক্তি কি হয়? শক্তি কমে, তাই তো? শক্তি হ্রাস পায়, শক্তি হ্রাস পায়, শক্তির পরিবেশে ফিরে আসে। কিন্তু পরবর্তীতে এই বিয়োজক থেকে ওই শক্তিটা কিন্তু আর এই উৎপাদকে আসে না, শক্তি আসে না। সো এই জন্য শক্তি একমুখী। এরপর বলছে পি এর ব্যাখ্যা দাও। পি মানে হচ্ছে এই যে ঘাসফড়িং। ঘাসফড়িং এখানে কি? তৃণভোজী, 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 তাই তো? তৃণভোজী, প্রথম স্তরের খাদক। এভাবে বর্ণনা দেবে যে সে এই উদ্ভিদ এভাবে খাবার তৈরি করতেছে। উদ্ভিদ, হ্যাঁ ঠিকই তো বলছি, সবুজ উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে খাবার তৈরি করতেছে। দেখবা এই এক বর্ণনায় সব জায়গায় আছে। তারপর ওই খাবারটাই যে ঘাসফড়িং খাইতেছে, প্রথম স্তরের খাদক, ঠিক আছে, ওর শক্তির এখানে কিছুটা অপচয় হইতেছে, এটা বলবো। দেখো পুষ্টি প্রবাহ চক্রাকার, এটা কিন্তু বর্ণনা করছি। এরপর আসা হচ্ছে খাদ্য শৃঙ্খলের সাহায্যে খাদ্য জালটা তৈরি করো। এদের মধ্যে যে খাদ্য জাল হয়েছে সেই খাদ্য জাল তৈরি করো। ফার্স্টে কি আছে যে ঘাস, ঘাস, ঘাসফড়িং, ব্যাঙ, ঈগল। তাহলে লিখি ঘাস, ঘাসফড়িং, ব্যাঙ, ঈগল। নেক্সট কি বলছে? নেক্সট বলছে ঘাস, ইঁদুর, সাপ, ঈগল। ঘাস তো দেওয়াই আছে, তাহলে লিখি ইঁদুর, সাপ, আর ঈগল তো দেয়াই আছে, দেয়া আছে। তাহলে যে ঘাস, ইঁদুর, সাপ, ঈগল। এরপর নেক্সট কি বলছে? নেক্সট বলছে ঘাস, খরগোশ, ঈগল। ঘাস, খরগোশ, ঈগল। তো দেখো এইটা হচ্ছে, এটা একটা খাদ্য শৃঙ্খল, এটা একটা খাদ্য শৃঙ্খল, এটা একটা খাদ্য শৃঙ্খল। এদের মধ্যে কানেকশন কি? এদের মধ্যে যদি তুমি কানেকশন দেখো, এদের মধ্যে যদি তুমি কানেকশন দেখো, তো দেখো তোমাদের বই অনুযায়ী, তোমাদের বই অনুযায়ী দেখো এখানে কি বলছে যে এই যে ওদের চিন্তা করে তিন ক্ষেত্রে উৎপাদক কি একই উৎপাদককে ওরা শেয়ার করছে না? হ্যাঁ আপু, এই যে সব তিন ক্ষেত্রে কি, তিনটার ক্ষেত্রে একই উৎপাদক, তিনটার মধ্যে একই উৎপাদক, আবার এক উৎপাদক শেয়ার করছে অর্থাৎ ঘাস। আবার তিনটার ক্ষেত্রে একই তোমার সর্বোচ্চ খাদক ঈগল। তিনটার ক্ষেত্রে একই সর্বোচ্চ খাদক, একই সর্বোচ্চ খাদক, একই সর্বোচ্চ খাদক। যেমন ধরো আবার এখানে আরেকটা জিনিস কি, এই যে ঘাস, খরগোশ, তাই না? সুযোগ পেলে কিন্তু এই খরগোশকে সাপ খেয়ে ফেলবে। সুযোগ পেলে কিন্তু এই ঘাস খাচ্ছে খরগোশকে, খরগোশকে খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে ঈগল। তাহলে এখানে আরেকটা কানেকশন হইল না? তাহলে এইখানে একটা খাদ্য জাল সৃষ্টি হয়েছে না? এইটাই দেখাই দিবা, এইটাই দেখাই দিবা। পুষ্টি প্রবাহ ও শক্তি প্রবাহ বিশ্লেষণ করো। ওই যে শক্তির যে চার্ট সেটা দিয়ে দিবা, শক্তির যে চার্ট সেটা দিয়ে দিবা। এবার আসো সংক্ষিপ্ত প্রশ্ন। তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো হোমওয়ার্ক করে ফেলবা। আশা করি যতটুকু পড়াইছে এর মধ্যেই আছে, এর মধ্যেই আছে, এর মধ্যেই আছে। তো এই ছিল আমাদের পরিবেশ ও বাস্তুতন্ত্রের চ্যাপ্টারটা। আশা করি তুমি এখান থেকে যে, তো এই ছিল আমাদের পরিবেশ ও বাস্তুতন্ত্র। আশা করি ক্লাসটা তুমি বুঝতে পারছো। আর যদি কোথাও বুঝে না থাকো আমাকে লিখে দিও কমেন্টে, আমি রিপ্লাই করব। আর কেমন লাগলো, বুঝতে পারছো কিনা ঠিকঠাক আমাকে জানাও। তো ভালো থেকে সবাই, মন দিয়ে পড়াশোনা করো। আর যে যে ক্লাসগুলো নিয়েছি এইগুলো কিন্তু অবশ্যই তুমি নোট করবা, দেখবা তোমার আরও ক্ল্যারিটি আসবে। বাই বাই সবাইকে।